সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা গজন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গজন শিল্পী গোষ্ঠীর বিশেষ আয়োজন আমার ভুবনের শিল্পাঙ্গন। প্রতিটি শিল্পী ও সংগঠনের মনের ভাবনা এবং স্মৃতির নানান কথা জানবার এবং জানানোর প্রয়াসে আমরা গজন শিল্পী গোষ্ঠীর বিশেষ আয়োজন আমার ভুবনের শিল্পাঙ্গন। শিল্পী ও সংগঠনের স্মৃতির পাতায় কিছুক্ষণ। একজন শিল্পী এবং একটি সংগঠন, এ যেন দীর্ঘ এক পথ, যে পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি। সেসব স্মৃতি নিয়ে আজ কথা বলবো ভারতবর্ষের বরেণ্য নৃত্য গুরু, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টু দেবনাথ। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ইনশাল্লাহ দাদা ভালো। দাদা, আমরা সত্যি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আমরা গজন শিল্পী গোষ্ঠী চিরকৃতজ্ঞ আপনার প্রতি যে আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের আয়োজনকে আপনি সম্মত করেছেন দাদা। সত্যি দাদা চিরকৃতজ্ঞ আপনার প্রতি আবারও জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন ভারতবর্ষের বরেণ্য নৃত্যগুরু, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টু দেবনাথ। চলুন আমরা শুরুতেই আমাদের নৃত্যগুরু, আমাদের শ্রদ্ধেয় মন্টু দেবনাথের দাদার উপর একটি প্রোমো দেখে আসি। দাদা কেমন লাগলো? খুব ভালো ভালো কালেকশন করেছে তো। হ্যাঁ, ছবিগুলো বাহ, ভালো মিক্সিং। ভালো, ধন্যবাদ দাদা। সুপ্রিয় সুধী, আপনারা দেখলেন আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টু দেবনাথ দাদার উপর ছোট্ট একটি প্রোমো। চলুন আমরা আমাদের আয়োজনের মূলে ফিরে যাই। আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় দাদার না জানা অনেক কথা শুনবো এবং আপনাদেরকেও না জানা কথা জানাবার চেষ্টা করব। দাদা, একদম শুরুতেই যেটি আপনার কাছে জানবো,
যদি প্রত্যেকটি শিল্পীর জীবনে প্রথম দিককার কথা প্রসঙ্গে আসা যায়, তবে ছেলেবেলার কথাই প্রথমে চলে আসে। সেই ছেলেবেলার কথা শোনার আগ্রহে আপনার কাছে এই প্রশ্ন, আপনার ছেলেবেলা কি অন্য সবার মতোই অতিবাহিত হয়েছে? না, একটু আলাদা। আমার ছেলেবেলা যখন আমার বয়স ছিল 6 মাস বয়স, আমার বাবা মারা যায়। তারপরে আমাদের মা, যার ছবি প্রথমে দেখা হলো আমাদের মা। মা আমাদের 3 ভাই বোন, আমি সকলের ছোট, তারপরে আমার উপরে দিদি, তারপরে দাদা। এই 3 জনকে আমরা, মা খুব কষ্টে আমাদের লালন পালন করে। এবং আমার যখন বয়স 4 বছর বয়স, তখন মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমরা 3 ভাই বোন, আমরা 3টে মিশনে ভর্তি হই। দাদা আমাদের এখানে রামকৃষ্ণ মিশন, দিদি একটা আশ্রমে, আমি একটা মিশনে ভর্তি হই। এবং আমাদের কি ছিল যে আমাদের বাবা খুব ভালো অভিনয় করত, ভালো দরাজ গলা ছিল, আমার মতো চেহারা। এবং বাবার সেই নাটক, বাবার মধ্যে যে জিনিস সেটা আমরা 3 ভাই বোন পাই। দিদি কণ্ঠ, গানের গলা ভালো, দাদা খুব ভালো বাঁশি বাজায়, আমি আসতাম নাচ। এই গেল আমাদের শৈশবকাল। আমরা এই মিশনে, আমাদের 3 ভাই বোন 3 মিশনে, আমার মিশনে লাইভ আমার প্রথম শুরু হলো, আমার শৈশব। দাদা খুব ভালো লাগলো দাদা, যে যেটি সত্যি মানে মানে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি দাদা। অনেকেই যে তার অতীতকে ভুলে যায়, কিন্তু আপনার অতীতকে, আপনার অতীতের যে ছেলেবেলা, যে এত সুন্দর করে আপনি আমাদের সামনে বললেন যে আমরা এই প্রজন্ম, আমরা যারা নৃত্যাঙ্গনে কাজ করছি, সত্যি দাদা এটি একটি শিক্ষণীয় বিষয় যে অতীতকে ভুলে গেলে চলবে না, অতীতকে স্বীকার করতে হবে একদম মন প্রাণ থেকে, যেটি আপনি আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনি অতীতকে সুন্দরভাবে আহ, উপস্থাপন করলেন আপনার কথার মাধ্যমে। দাদা এই যে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, মিশনে বড় হয়েছেন, সেখান থেকে পরিবারের আরো আপনারা ভাই বোনেরা শুরু হয়েছিল আপনার। যদি দাদা আপনার কাছে আসি, যে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব একটি সত্তা থাকে শিল্পী তৈরি হওয়ার, এই দাদা। আচ্ছা, প্রথমে আমি বলছি, আমাদের মিশনে, আমি যখন মিশনে যাই, মিশনে আমাদের তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, 7-8 হবে। তা আমাদের মিশনে একজন নাচ শেখাতে আসছে, একজন গান শেখাতে আসছে। গানের দিদিমণিকে আনা হয়েছিল শান্তিনিকেতন থেকে, আর নাচের যাকে আনা উনি উদয়শন গ্রুপে ছিলেন, ওখান থেকে এসছেন। উদয়শন গ্রুপে উনি ছিলেন এবং উনি আমাদের মিশনে শেখাতেন। আমাদের মিশন ছেলে মেয়ে ছিল, একসাথে থাকতো। আমাদের নাচটা খালি মেয়েরাই শিখত, ছেলেদের কোনো নাচ শেখাবার সুযোগ ছিল না, মেয়ে ছেলেরা শিখত। আমাদের আলাদা অ্যাক্টিভিটি ছিল, মেয়েরা নাচটা করত। বেশ কয়েক বছর পর রবি ঠাকুরের তাসের দেশ নৃত্যনাট্য রবীন্দ্র সদনে কলকাতা মঞ্চস্থ হবে, তাতে ছেলে দরকার পড়ত। হরবায়ু বয় বেগে চারিদিক ছাইদিকে গানটা ছেলেরা নাচ করত। ছেলেদের মধ্যে অলরেডি 7 জন ছেলে ওরা নাচ করলো। আমি ওদের মতো একই বয়সে, আমরা ছোট, তো 7 জন ছেলে নাচ করছে, ওদের নাচটা তোলাচ্ছে, গুরুজি নাচ করছে। আমি কি করতাম, যেহেতু যারা নাচ করবে তারা একমাত্র রিহার্সাল রুমে ওখানে থাকবে, বাকিরা ঢুকতে দেবে। আমি জানলা দিয়ে গুরুজি নাচটা তোলাচ্ছেন হরবায়ু বয় বেগে, 7 জন ছেলে নাচটা তুলছে, অসাধারণ। আমি জানলা দিয়ে গুরুজিকে ফলো করতাম, যে একটা অত সুন্দর একটা দেবতুল্য নাচ। আমি জানলা দিয়ে তাকিয়ে তাকে, জানলার বাইরে মানে নাচের ঘরের বাইরে জানলা দিয়ে তাকিয়ে পুরো নাচটা আমি তুলতাম। অনেকটা ওই আজকের একলব্যের মতো ঘটনাটা,
যে গুরুজি তুলেছে, আমি দেখে তুলেছি, আমি কি নাচে ঘটেনি। প্রোগ্রামটা খুব সামনে চলে এসেছে, ইতিমধ্যে একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন আমাদের ওখানকার একজন স্টাফ আছে, সে বলছে মাস্টারমশাই, জানলার বাইরে একটা ছেলে এই খরবের নাচটা বহু এতে দেখে দেখে, আপনি তো আছেন দেখে দেখে করছে, গানটার নাম তো খরবাই বয় দেখে, ওকে আপনি দেখতে পারেন, ওকে ডাকুন না ভেতরে। তা আমাকে ডাকলো যে মন্টু মন্টু বাবু, আপনি এখানে আসুন তো, আপনাকে মাস্টারমশাই ডাকছে। আমি গেলাম, আমি ভয় পেয়ে গেলাম যে আমি নাচটা শিখিনি, আমি কি করব না করব। তো আমাকে নাচের রুমে নিয়ে গেলো, 7জন ছেলের মধ্যে আমি নাচটা করলাম। পুরো নাচটাই মুখস্থ করলাম একদম এক। এবং যারা নাচের রুমে ছিল এবং মাস্টারমশাই অবাক হয়ে গেলেন যে কি করে সম্ভব যে ঘরের বাইরে এসে নাচটা করলো। আমার প্রতি তোর মাস্টারমশাই দৃষ্টি পড়লো, ওই আমার নাচের শুরু, আমার নৃত্য জগতের শুরু কবি এই খরবাই বয় দেখে ছায় দিয়ে ছায় লেগে নাচটা শুরু। দাদা খুব ভালো লাগলো যে আপনার শুরুর গল্পটা, যে জানালা দিয়ে একটি ছেলে নাচ দেখছে খরবায়ু ভয় একদম বেগে, সেখান থেকে আজকে এই যে নৃত্যগুরু মন্টু দেবনাথ তৈরি হওয়া। দাদা এই যে সেখান থেকে তো আপনার নৃত্যের জার্নিটা শুরু হলো। এই নৃত্যের জার্নিতে দাদা আপনি কোন কোন গুরুজিদের সান্নিধ্য পেয়েছিলেন, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। না, আমার প্রথম গুরু, শেষ গুরু, যার আমার পিতৃতুল্য, সে সিন্ডি পেন, যিনি উদয় সংকেত গ্রুপে ছিলেন। তারপরে আমি পরবর্তীকালে কথাকলি করি, আমি রাঘবন রাও, উনি অমলাশঙ্কর স্কুলে উদয় শঙ্কর সেরা কালচার সেটার উনি কথাকলি টিচার ছিলেন। ওনার কাছে আমি কথাকলি করি, বেশি দিন না। তারপরে আমি করি গোবিন্দন কুর্তির কাছে বছর 3 আমি ওনার কাছে আমি একা, মানে ওরা আমাকে একা শেখাতে কথা। উনি আমাকে প্রথমে ট্রাই করলেন যে আমাকে উনি একা করাবেন কিনা। তো আমাকে পজিশন দেখলো, দেখে দেখে বলছে যে তুমি নাচ জানো না, তোমার স্ট্রাকচারটা এত ভালো, কথাগুলি স্ট্রাকচার এলো কোথেকে, তুমি কার কাছে নাচ শিখেছো। আমি যে গুরুজি আমি শিখেছি আমার গুরুজি শ্রী নিবেন। উনি কার কাছে করতেন? উনি করতেন তখন শান্তিনিকেতনে যে 4জন গুরু ছিল, কেলু নায়ার কাছে উনি করতেন কথাকলি, আতম্বর সিং কাছে মণিপুরি, গোপাল পিল্লার কাছে ভারতনাট্যম, কত্থক শিখতেন সুখদেব মহারাজ, পরবর্তীকালে বিরজু মহারাজ, কে বলে গোপীকৃষ্ণ তার বন্ধু ছিল। বলছি তাই তোমার স্টাইলটা একদম কেলুনায়ের, মানে কথাকলি স্টাইলটা কি বসেছে আমি জানি না, গুরুজি আমাকে করিয়েছে, বলছে তাহলে তোমাকে আমি তোমার মধ্যে জিনিসটা আছে ভালো, তুমি নাচটা শেখো, কথাগুলি শিখে তুমি খুব ভালো কথাগুলি ডান্সার হতে পারবে, তোমাকে আমি একাই করবো। এই গোবিন্দন কুটির কাছে আমি বাড়িতে কথাগুলি করবো। তারপরে আমি গেলাম ভারতনাট্যম শিখলাম। আমি তখন একজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, রবীন্দ্র ভারতীর প্রফেসর ছিলেন, এন পান্ডিনাথন, উনি রবীন্দ্র ভারতীর প্রফেসর ছিলেন। ওনার কাছে, ওনার বাড়িতে আমি একা শেখা, উনি কোনো ছেলেদের নাচ শেখাতো না, কিন্তু আমি তার বাড়িতে যেতাম। আমি পরিচয়টা দিয়েছিলাম যে উনি যেহেতু কোনো বাঙালি ছেলেকে নাচ শেখাবেন, কিন্তু আমার জেদ চাপলো যে আমি ওনার কাছে শিখব। তো আমি এমন করে গেলাম যে আমি গেলাম গুজরাটি করলাম, আমি ওনার কাছে ছিলাম ভারতনাট্যম। কত্থক শিখেছি আমি, ধরো রাজেন বোস, যিনি অমলাশঙ্কর ওখানে কত্থকের টিচার ছিলেন, অমলাশঙ্কর উদয় শঙ্কর কালচার সেন্টারে। উনি ওনার বাড়িতে আমাকে ইন্ডিভিজুয়াল, আমাকে বছর 7-8 বছর উনি আমাকে কত্থক করাতেন। কত্থক আমি আরো অনেকের কাছে করেছি। তারপরে আমি আমার ছাত্রী যাকে বিয়ে করে বিজু মহারাজের ভাই, সোম মহারাজের ছেলে রামমোহন মিশ্র, আমি দিল্লিতে গিয়ে মানে তার কাছে ক্লাস করলাম। আমি বললাম ভাই আমি এখানে দিল্লিতে 3 মাস আছি, তো আমি তোমার কাছে, হ্যাঁ তুমি কেন আসবে না, 100 প্রায় 40-50 জন নাচ করতো, আমাকে ভাইয়া আমাকে একদম সামনে দাঁড় করিয়ে আমাকে করাতো। করিয়ে একটা কত্থকে একটা ঠাট আছে, একটা ঠাট আন্দাজ করে আমি বসলাম।
রামমোহনজি বলছে, রামমোহন মিশ্র বলছে যে আমার ছাত্রী কি মানে পারুল মিশ্র, পারুল দানি, পারুল মিশ্র হয়েছে, বলছে তো ভাইয়াকে দেখো, সবাইকে দেখালো ভাইয়া কিন্তু কত্থক ডান্সার ভালো না, কিন্তু ভাইয়া লাইনিং দেখো, আমাদের লাইনটা। আমাকে রামমোহনজি বলছে তুমি কত্থক পেলে কত্থক খুব ভালো তুমি ডান্স করতে পারবে। হ্যাঁ, তো কত্থক রামমোহন মিশ্রের কাছে গেল। তারপর দিল্লি তার একজন ছিলেন খুব বিখ্যাত ময়ূরভঞ্জ ছাউগুরু, জনমজয়ী ছাইব। আমি ওনার বাড়ি, ওনার কাছে গেলাম যে স্যার আমি আপনার কাছে মানে শিখবো। তা আমি ওনাকে আমি নিয়ে আসলাম জংপুরা থেকে। জংপুরাতে যারা তৌসিদি বাড়ি ছিল, আনন্দ সহ তৌসি বাড়ি ছিল, সেখানে তৌসিদি বলছে আমি আমোদরে শিখবো তোর সাথে ওই ছাউ ডান্সটা, তুই আমার কাছে আমার বাড়িতে নিয়ে আয়। জনমজয়ী সাইবাবুকে আমি তার আনসঙ্গের বাড়িতে জংপুরা দিল্লিতে নিয়ে আসি, ওনার কাছে আমি ছাউ শিখি। হ্যাঁ, এই হচ্ছে আমার নৃত্যগুলো। ধন্যবাদ দাদা আপনাকে, যে আপনি শ্রদ্ধার সঙ্গে আপনার সকল নৃত্যগুরুকে আপনি স্মরণ করলেন। সুপ্রিয় সুধী, আপনারা শুনছেন আমাদের ভারতবর্ষের বরেণ্য নৃত্যগুরু, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টু দেবনাথ দাদার মুখে না জানা অনেক কথা। চলুন আমরা দাদার পরিবেশনায় একটি নাচ দেখে আসি। দাদা, আপনার কিছু ভিডিও ফুটেজ আমার হাতে আছে, আমি একটু আমাদের সঙ্গে আমাদের দেশ বরেণ্য নৃত্যগুরুরা আছেন, 21শে পদকপ্রাপ্ত নৃত্য সারথী শ্রদ্ধেয় লাইলা হাসান আছেন, আমাদের 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মিনু হক আছেন, এবং আমাদের দেশের অনেকেই দেখছেন। সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমি সব গুরুদের সবাইকে আমার ভেতর থেকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার একটি নাচ দেখে নিয়ে আসি। চলুন দর্শক, আমরা দেখে আসি আমাদের নৃত্যগুরু মন্টু দেবনাথের দাদার পরিবেশনায় এবং পরিচালনায় একটি নৃত্য। বইছো কেন সহস্র ভরসায় উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন। বাহ বাহ দাদা, অসাধারণ দাদা। দাদা সত্যি মন জুড়ে গেল, দাদা চোখটা একদম চোখ ঠান্ডা হয়ে গেল। ভালো হতো, এটা খুব অল্পের মধ্যে দেওয়া হলো, এটা পুরো নাচটা করতে পারলে আরো ভালো হতো, আরো ভালো জিনিস। সুপ্রিয় সুধী, আপনারা দেখলেন আমাদের নৃত্যগুরু শ্রদ্ধেয় মন্টু দেবনাথ দাদার পরিবেশন এবং পরিচালনায় একটি নাচ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা বার্তা পাঠাবেন। দাদা, আমরা যেটি জানি যে শ্রদ্ধেয় শঙ্কর পরিবারের সাথে আপনার একটি আত্মিক সম্পর্ক ছিল। কেটে গেছে। আচ্ছা, সাউন্ডটা আসছে না, কেটে গেছে। হ্যাঁ, দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শোন, কিছু আটকে ছিল। হ্যাঁ, একবার। হ্যাঁ,
বলে শঙ্কর পরিবারের সাথে দাদা আমরা যতদূর জানি যে শঙ্কর পরিবারের সঙ্গে আপনি একটা আত্মিক সম্পর্ক ছিল, এবং প্রথম যেদিন আপনি নৃত্য সম্রাজ্ঞী শ্রদ্ধেয় অমলা শঙ্করকে প্রথম যেদিন নিজের চোখে দেখলেন, সেদিন আপনার অনুভূতিটা কেমন ছিল দাদা, যদি একটু শেয়ার করতেন। না সেটা প্রথম যেদিন অমলা শঙ্করকে দেখলাম, মানে অমলা শঙ্কর তো অনেক আগে দেখেছিলাম, অনেক মানে বাড়িতে দেখেছিলাম, এবং একটা উদয় শঙ্কর বরণ তার নৃত্যশিল্পী তারই মিসেসকে মানে আমরা সামনে পড়া। এবং এবার যেটা হলো, আমি যখন আনন্দ শঙ্কর এবং তরুণ শঙ্কর গ্রুপে ঢোকার আগে তখন একটা আনন্দ শঙ্কর একটা পেপারে একটা ইন্টারভিউ ছিল যে ওরা উদীয়মান একটা নৃত্যশিল্পী চায়। হ্যাঁ, উদীয়মান নৃত্যশিল্পী চায়, তার পেপারে চেয়েছিল যে তখন পেপারটা দেখে তখন আমি পেপারটা দেখে আমি অ্যাপ্লিকেশন করলাম। তো পেপারে আমি অ্যাপ্লিকেশন করলাম এটা যে লিখলাম যে আমি সাহস করে লিখলাম যে উদয় শঙ্করের সর্বপ্রিয় ছাত্র শ্রীনিপেন। শ্রীনিপেনের সর্বপ্রিয় ছাত্র হচ্ছে আমি, মধ্যদেব। এখন উদয় শঙ্করের সর্বপ্রিয় ছাত্র শ্রীনিপেন, এই সর্বপ্রিয় ছাত্রকে আমি জানলাম কি? এটা জানলাম হচ্ছে মানে উদয়শঙ্কর গ্রুপে অচ্যুতনারায়ণ চট্টোপাধ্যায় বলে একজন ছিলেন, যিনি আমাদেরকে বিপাশা সিনেমা পুরো বইটা উনি ডিরেকশন দিয়েছিলেন। উনি উদয়শঙ্কর গ্রুপে রাবণের চরিত্র করতেন, দীর্ঘ 12-14 বছর রাবণ চরিত্র করতেন। আমি তার বাড়িতে যাই, তার বাড়িতে গিয়ে আমি তখন ওই রাবণের চরিত্রটা বাড়িতে যাই, গিয়ে উনি আমার কাছে নাচ দিতে। তো আমি নাচটা কি করলাম, গুরুজির নাচটা তোলা, ওই সুপ্রভাত কবিতার নাচটা আমি করলাম। নাচটা দেখলেন, দেখে বলেছে যে তোমাকে যদি একবার দাদা পেতেন, দাদা মানে উদয় শঙ্করের সবাই দাদা বলে ডাকে, তাহলে খুব ভালো। না তুমি বলো, তুমি নাচটা তুমি কার থেকে শিখেছো? আমি বললাম যে অচ্যুত, আমি শিখেছি আমার গুরুজি শ্রীনিপেন, উনি আমাকে নাচটা তুলেছিল। নাচটা উনি দুজনকে তোলাতে চেয়েছিলেন। প্রথম তোলাতে চেয়েছিলেন আমার গুরুজি প্রথম ছাত্র কাম বন্ধু শান্তি বোস। শান্তি বোস যিনি শঙ্করস্কোপে, উদয় শঙ্কর শঙ্করস্কোপে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। তো আমার গুরুজি বলতেন, শান্তি দেখ তুই তো অনেক নাচ করিস, এই নাচটা তুলে নে। তো শান্তিদা সেই নাচটা তোলার সুযোগ হয়নি। তারপরে নাচটা গুরুজি আমাকে তোলে। শ্রীনিপেন আমাকে নাচটা আমার গুরুজি তুলেছিলেন। শ্রীনিপেন তোমার গুরুজি? বুঝলি, হ্যাঁ। তখনই বলছে শ্রীনিপেন আমরা সাংঘাতিকের নাম শুনেছি। কেমন? উদয় শঙ্কর রিহার্সালে যখন আসতেন, উনি রিহার্সালে প্রত্যেক দিন প্রায় দিন ওনার গল্প করতেন যে আমার গ্রুপে একটা ছেলে ছিল, শ্রীনিপের নাম, একটা সাধু শিল্পী, অসাধারণ নৃত্যশিল্পী। আমি মানে ভাববে না, মানে খুব ডিসিপ্লিন। সে আমার এখানে ছিল 1 বছর, তারপর চাকরির সূত্রে ও চলে যায় এবং আমাকে অনুমতি নেয় যে দাদা আমি একটা চাকরি পেয়েছি গভর্নমেন্টে। আমি হ্যাঁ, বলছি তোমাকে তো আমার ছাড়তে ইচ্ছে হয় না, তুমি যখনই পারবে আমার কাছে আসবে, তুমি কিন্তু আমাকে ভুলে যাবে না। আর আমি যদি বিদেশ যাই তুমি কিন্তু যাবে তো? তখন শিল্পী বলছে হ্যাঁ। তখনই আমি জানলাম যে শ্রীনিপেনের উদয় শঙ্কর গল্প করতেন অচ্যুতান চট্টোপাধ্যায়, শান্তি বোস। তোমার শান্তি বোসের নাম শুনেছো, যে নাম করা ডান্সার শঙ্কর ডেটা, আমার কিন্তু গুরুবার হয়। হ্যাঁ, এবার অদ্ভুত ঘটনা হচ্ছে, আমাকে গুরুজি বলতেন যে গুরুজি বলতেন জানিস মতো, তোর সাথে শান্তির সাথে ভীষণ মিল আছে। আমি বলছি নাম তো গুরুজি, আমি তো শান্তিদের কাছে নাচ শিখি না, আমি তো তোমার কাছে নাচ শিখেছি। গুরুজিকে আমি তুমি বলে ডাকতাম, বাবার মতো। বলছি না, কি জানি না, দেখ তোর সাথে শান্তি এত মিল। খালি গুরুজি বলে না, কলকাতা বহু ডান্সাররা অনেকে যেই দেখতো সে বলতো তুমি কি শান্তি বোসের স্টুডেন্ট? এমনকি মায়া সেন একটা প্রোগ্রামে শান্তিকে বলছে তোর ছাত্রটাকে নিয়ে এত কৃষ্ণের মতো দেখতে, ওকে আমি কৃষ্ণবেল করাবো রবীন্দ্র ভারতীতে, ও তুই ডিরেকশন দিবি, ওই ছেলেটা কি তোর ছাত্র? বলছে না না মায়াদি, আমার না। বলছে তুই ওকে নিয়ে আয়,
ওকে আমার খুব মায়া আসে, মানে শুধু রবীন্দ্র ভারতী যিনি সঙ্গীতে, কিন্তু আমার সেই প্রোগ্রামটা করা হলো না। সেই থেকে আমি জানলাম যে প্রিয় ছাত্রটা মানে যিনি পেন ওদের সঙ্গে প্রিয় ছিল। আমি প্রিয় ছিলাম সেটা আমি ভাবলাম গুরুজি আমাকে মুখে বলেন তুই আমার প্রিয় স্টুডেন্ট। কারণ এই কবিতা নাচটা যখন আমাকে তুলি যাব জানি দুজনকে তোলাতে এসেছিল, তখন আমাকে তোলার মানে নিশ্চয়ই ভালো ভেবেছে। তখন আমি সাহস করে আনসারে লিখলাম যে জানি না ভয় পাচ্ছি, ভয় ডর পাচ্ছি যে উদয় শঙ্করের ছেলে ছেলে তো আমি সাহস করে লিখে দিলাম উদয় শঙ্করের প্রিয় ছাত্র সিনেপে তার প্রিয় আমি, গুরু পরম্পরা। হ্যাঁ, এবং তখন গুরুজি কাবিটা লিখে দিলাম। সেইটা আমার নাচের প্রথম লিখে আমি জমা দিলাম। তারপরে আমাকে কল আসলো, ডাক আসলো, আমি নাচটা শুরু করলাম। নাচটা হচ্ছে শুয়ে থাক থেকে শুরু। হ্যাঁ, যেটা আমরা ছেড়েছি বা অনেক দেখেছিলাম পুরো নাচটা নেই, এটা একদম শোয়ার থেকে শুরু। তো আমি শুয়ে আছি, তারপরে কিছুক্ষণ পরে আমি নাচটা পুরোটা করলাম। করার পরে তারপর দিলাম তৌসুফি আমরা দুজনে কথা গল্প করছে, আমাকে বলছে তুমি তোমার ঠিকানা অ্যাড্রেস ঠিক তো? তারপরে আমার সামনে কিছু বলেনি। আমাদের একটা প্রোগ্রাম ছিল ঘাটালে কলকাতায়, আনন্দ সংঘ তৈরি শো ছিল, আমার মিসেস আমার সাথে গেছিল। তার মিসেসকে আনন্দ বলছে সন্ধ্যাটা শোনো, মন্টু একটা গল্প করি, মন্টু ইন্টারভিউটা কেমন জানো, মন্টু একটা কবিতা নাচ করে বলে শুয়ে পড়েছে। একটা প্রথম লাইন গেল, দ্বিতীয় লাইন গেল, তৃতীয় লাইন গেলে লোকটা কি শুয়ে আছে, অসুস্থ হয়ে পড়েনি তো, মানে কি সেন্সলেস হয়ে যায়নি তো? তারপরে যখন পুরো নাচটা করলো, তারপরে আমরা দুজনের মুখের দিকে তাকা দিয়ে করলাম এবং দুজনের চোখে কিন্তু জল চলে এসেছিল। আমি আমার মিসেসকে বলেছে জল চলে এসছে। তারপরে আমার ঠিকানা অ্যাড্রেস ছিল, ওই আমার আনন্দ শঙ্করে আমার প্রথম এন্ট্রি, আমার আনুষ্ঠান গ্রুপে আমি জয়েন করি। এই আমার আনুষ্ঠান গ্রুপে আমার যাত্রা শুরু। সেই যাত্রায় দাদা আপনাকে এবার হচ্ছে তার এইবার হচ্ছে এই আমার শুরু হলো। আমি শুরু হওয়ার পরে তারপরে একদিন ওই বছরে মমতা শঙ্কর আমাকে দাদা আমি তোদের রিহার্সাল দেখতে যাবো, তোরা যে নতুন ছেলেদের পেয়েতে নিয়ে এসেছিস আমি দেখবো বলে চলে আয়। তো বিকালে রিহার্সাল আসবে, তখন মমতা শঙ্কর রিহার্সাল দেখতে গেছে। মমতা শঙ্কর রিহার্সালটা দেখে তা পরের দিন সকালে মাসিমা মানে অমরের সঙ্গে ফোন করেছে, মা দাদার গ্রুপে একটা কালো ছেলে নাচটা করলো, গ্রুপের মধ্যে নাচ করলো। আমি জানি না যে আমি বিশ্বাস করো মা, আমি না সারা রাত্রে ঘুমোতে পারিনি, আমি সারা রাতে ঘুমোতে পারিনি। আমার না আমি তোমাকে না বলে পারছি না, তুমি একবার না দাদার গ্রুপে গিয়ে ওই ছেলেটির নাচটা দেখো। হ্যাঁ, সৌভাগ্য মানে মমতা শঙ্কর আমার ওই দিন থেকে আমার খুব ফ্যান, আমার খুব হয়। তা মাসিমা আমার নাচটা দেখে, মাসিমা যখন নাচটা আমাকে দেখে, মাসিমা নাচটা আমি দেখাই, এই সুপ্রভাত কবিতার নাচটা আমি দেখাই। তার আগে ঘটনা হচ্ছে মাসিমাটা বাইরে বিদেশ যাবে, অমরাবতী শহরের বিদেশ যাবে, তখন একটা ছেলে দরকার। তো আমি আমার ছাত্রকে নিয়ে যাই। তো ছাত্র ওখানে গিয়ে নাচ করে, তখন ছাত্রটাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কার ছাত্র, একদম দেখিয়ে ওই মন্টুর মতো নাচো। বলে মাসিমা ও এসছে কোথায়, ওই গল্ফবিনে দাঁড়িয়ে আছে, তোমাকে ধার করে রেখেছো, ওকে চিংড়ি নিয়ে এসো। আমি গেলাম, মাসিমা বলছে তুমি কেন ওখানে দাঁড়িয়েছিলে? এবার সবাই দাদা ইন্টারভিউ নেবে, সবাই নাচ হয়ে গেল। বাপিদা ছিলেন, বাপিদা ভালো নাচে কিন্তু, বাপিদা, প্রদীপ্তদা, প্রদীপ্ত নিয়োগী, আর অভয় পাল, অভয় হ্যাঁ ওরা ছিল, অনেকেই ছিল। এবং আমার সবাই মিলে রাঘবজি ছিল, সবাই বলছে আমার নাচ দেখতে, মোটু তোমরা একটা নাচ দেখো। মমতু বলছে মা মোটুকে একটা নাচ করতে বলো না। তখন মাসিমা বলছে আচ্ছা তোমরা একটা নাচ দেখো। তখন আমি কবিতার নাচটা করি, নিজেই আবৃত্তি করি, নিজেই বলি। তো নাচটা মাসিমা দেখলেন। মাসিমা দেখার পরে কিছুক্ষণ ওপর দিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে মুখটা চুপ হয়ে থাকলো। মানে মাসিমা কি একটা ভাবলেন, এই কবিতার নাচ মাসিমা ওটা দেখার পর থেকে আমার প্রতি একটা সন্তান তুলে মানে খুব ভালোবাসা শুরু করলেন, যে কি একটা ভাবলেন জানি না। ওইটা মাসিমার সাথে আমার প্রথম সাক্ষাৎ ওই ওই ওই
এর আগে আমাদের তরুণ আমাদের প্রথম এই আমরা গ্রুপে জয়েন, এই আমার শুরু আন্দোলন সঙ্গে তরুণ সংঘের সাথে আমাদের যাত্রা শুরু। ধন্যবাদ দাদা। দাদা আমি এখানে একটু থামাচ্ছি যে আপনার কবিতার সঙ্গে যে নাচ, আমার কাছে একটি কবিতা আছে দাদা আপনারই কণ্ঠে। আমি একটু আমাদের সঙ্গে যে দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটু দেখে নিয়ে আসি দাদা। চলুন দর্শক, আমরা দাদার পরিবেশনে আরেকটি নাচ দেখে আসি। দাদা আমি চেষ্টা করছি, সম্ভবত হ্যাঁ। আপনার কবিতায় একটি নাচ থাকতে পারে আমার কাছে, আমি চেষ্টা করছি দাদা। চলুন আমি একটু দেখে আসি। হ্যাঁ, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুসছে নাগিনী, রুদ্র বিনাই এই কি বাজিল, তোমার শ্মশান কিঙ্কর দল, দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক আধর লেহিয়া লেহিয়া উঠিছে পুকারি পুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার গো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় ওনার কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড হরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। দাদা আপনার কাজ যতই দেখছি দাদা ততই অবাক হয়ে যাচ্ছে যে আপনার কাজের একটা আলাদা একটা মানে মাত্রা রূপ ধারণ করে দাদা। আপনার কাজের যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একজন পুরুষ দীপ্ত নৃত্যশিল্পী দাদা, সত্যি দাদা আমি আপনাকে সেলুট জানাচ্ছি দাদা। দাদা এই প্রজন্ম আমরা যারা কাজ করছি দাদা, সত্যি দাদা চির কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনার কাজ থেকে। এই গলাটা কিন্তু আমার নিজের গলা, এই কবিতার আবৃত্তি আমি নিজে করি, নিজে বলি, কিন্তু নাচটা না আরো ভালো হয়, আরো ভালো করা যেত। মানে ইন্টারভিউ যেটা আমরা দিয়েছিলাম, যেটা অমলার সঙ্গে নাচটা দেখেছিল, এটা মানে একটা তখন আমার বয়স অল্প ছিল, ওটা ধ্যান লাগে। আর এটা আমি নিজে আবৃত্তিটা করি, আবৃত্তিটা করে এখানে করে আমি নিজে রেকর্ডিং করে নাচটা করি। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ দাদা। আসলে খুব ভালো লাগছে দাদা আপনার কথাগুলো শুনতে এবং আপনার কাজগুলো বারবার দেখতে মন চাচ্ছে। দাদা এই যে আপনার কথা প্রসঙ্গে আমাদের শ্রদ্ধেয় বৌদির কথা বললেন, আমাদের আরেকজন নৃত্যগুরু, একই ছাদের নিচে দুজনের বসবাস, শ্রদ্ধেয় সোমদত্তা চক্রবর্তী, আমরা আমাদের শ্রদ্ধেয় বৌদি। দাদা আমরা বৌদির প্রসঙ্গটা আমরা একটু পরে আসবো। আমি দর্শকদের উদ্দেশ্যে জ্ঞাতার্থে জানালাম যে দাদার জীবন সঙ্গিনী, দাদার আমাদের আরেকজন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নৃত্যগুরু সোমদত্তা চক্রবর্তী। আমরা এই আয়োজনের পক্ষ থেকে আমরা বৌদির কেউ শুভেচ্ছা জানাচ্ছি। জি জি জি। সোমদত্তা চক্রবর্তী দেবনাথ। দাদা এই আমরা যে জেনে একটু শোনা যাচ্ছে না, একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, সাউন্ডটা আসছে না, সাউন্ডটা কেটে যাচ্ছে। দাদা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? না, শুনতে পাচ্ছি না।
আটকে গেছো, মানে তুমি আটকে গেছো। সুপ্রিয় এবার সুধী, বলো। আপনারা যারা আছেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটি আমাদের একটি অনলাইন বেসিক প্রোগ্রাম। নেট বিভ্রান্তির কারণে হয়তো বা অনেক সময় একটু সমস্যা হয়, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাদা, আমরা শুনেছি আপনার একটা নামকরণ করা হয়েছিল হান্টার। এই নামকরণের সাথে একটি ঘটনাও জড়িয়ে আছে, সেই ঘটনা কি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন? আমি বলছি যে তনুশ্রী শঙ্কর, আনন্দ শঙ্করের মিউজিক, তনুশ্রী শঙ্করের কম্পোজিশন, হান্টার, নাগা নৃত্য বলে, হান্টার নাম। এই নাচটা আমরা ছেলেরা 4 জন, মেয়েরা 8 জন, আমরা তুলি। তখন আমাদের রিহার্সালটা হয় লামাটিনিয়ার একটা বড় হল রুম আছে, ওখানে হতো। সেখানে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার আনন্দ সঙ্গে ফোন করে, আনন্দ তোদের একদিন রিহার্সাল দেখতে যাও। উত্তম কুমার উনি একদম আমাদের মহানায়ক বাংলা চলচ্চিত্র জগতে, উনি রিহার্সাল দেখতে আসবে, এটা সাংঘাতিক ব্যাপার। তা আসলেন, এখন আমরা সবাই রেডি, মানে উত্তম কুমার আসবেন দেখতেন, একটা সুপুরুষ দেখতে, হঠাৎ থেকে উত্তম কুমার চলে এসেছেন, তা আমরা নাগা নাস্তা করবো। তা তোষদি পুরো উত্তম কুমার আনন্দ সঙ্গে তোর সঙ্গে বসে আছে, আমরা নাস্তা শুরু করেছি। নাস্তা পুরো তোষদি পুরো কম্পোজিশনটা অদ্ভুত দেখো যে আমি মানে, এবার আমি কি হয়, যখন নাগা নাচটা আমি নাচলাম, আমি একটা আমার মধ্যে ফিল করতো, আমি যখন নাচ করি আমি কাউকে দেখতে পাই না, নাথিং। আমি না নাচের মধ্যে ডুবে যাই। আমি দেখতে পাই কি, আমি দেখতে পাচ্ছি আমি একজন হান্টার, এবং হান্টার দেখি আমার সামনে একটা বাঘ। আমি বিশাল একটা চিৎকার করে বাঘের দিকে তেড়ে যাই, বাঘটাকে আমি মারি। কিন্তু নাচের মধ্যে কোনো সাউন্ড ছিল না, কিন্তু কোনো সাউন্ড নেই। কিন্তু আমার আচমকা আমার ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, সেই আওয়াজে আমি হান্টারটাকে মারলাম, ফুল আমি নাচ করলাম। এবং তারপরে পুরো নাচটা হয়ে যাবার কি হলো আমি জানি না। আনন্দ শঙ্কর 2 বছর পর আমাকে ওদিন কিছু বলেননি, তারা কিছু বলেননি। 2 বছর পর আমরা প্রোগ্রাম করছি যে বাইরে, দিল্লির ট্রেনে আনন্দ আমাকে ডাকলেন, মন্ত্রের দিকে শুনতে, আমার একটা কথা আছে। কথাটা কি, যে ওদিন রিহার্সালে তুই যে হান্টারটা করলি, তোর নাচ উত্তম বাবুর খুব ভালো লেগেছে। উত্তম বাবু পুরো 94% তোর দিকে তাকিয়েছিল। উত্তম বাবু বলেছেন যে এটা নাচের ছেলে, এত অভিনয়টা এত ভিতরে আছে। এবং উনি বলে ফেললেন যে আমি আমি এতদিন সিনেমা করছি, বা আমার সিনেমার জগৎ এতদিন আছি, আমি তোর গ্রুপে আমি সেদিন নাচটা দেখি, আমি আমি আমার এরকম দেখা, মানে আমি ভাবতে পারছি না, আমার এত ভালো অভিনয়। আমি পুরো এই যে 8 জন 9 জন নাচ করলো, আমার পুরো দৃষ্টি ওর দিকে চলে গেল 94, আমি ওর দিকেই চরমবার দেখলাম। হ্যাঁ, আমি ওর তো গ্রুপে একটা মানে ভালো, ওকে ছাড়িস না তুই, আমার খুব ভালো লাগলো। আমি না আনন্দ সঙ্গে কথাগুলো বলছি, আমার না চোখ দিয়ে জল চলে এসেছে। আমি দাদা, এগুলো আমার কিছু না, আপনার আশীর্বাদ, রশিদির আশীর্বাদ, যারা কম্পিটিশন করেছে, এসব ঈশ্বরের, সবই উপরওয়ালা, তার দয়া। আমি কি, আমি কিন্তু নাচ করলাম, কিন্তু তার ঈশ্বর আমাকে যা যা করেছে আমি জানি না। হ্যাঁ, সেই থেকে আমি যখনই আমি যাই, তখন তোষিদি এবং আনুদা আমার নাচটা আমাকে হান্টার হিসাবে আমাকে শিখো, তোকে আমি হান্টার, এই হান্টার নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে এই হান্টার নিয়ে গল্প করি। এই হান্টার মানে যেখানে যাই আমি, হান্টারটা আমার মানে বিখ্যাত আর কি, আমার এই সেখান থেকে আমার নাম হান্টার। বাহ, এই হচ্ছে। বাহ দাদা, খুব ভালো লাগলো দাদা। এই যে বললেন দাদা, যে একটি গ্রুপে 7 থেকে 8 জন ছেলে মানে আপনারা সবাই নাচ করছিলেন, সেখান থেকে একটি ছেলের নাচ সবার চোখে পড়া। দাদা, যদি দাদা জানতে চায় আপনার কাছে, যে আমরা যারা আছি, আমরা যারা এই প্রজন্ম, আমাদের উদ্দেশ্যে আপনি কিভাবে বলবেন যে নৃত্যশিল্পে একজন পুরুষ নৃত্যশিল্পে, বলিষ্ঠ পুরুষ নৃত্যশিল্পী তৈরি হওয়ার পেছনে কি কি গুণাবলী থাকা উচিত এবং কি করা উচিত দাদা, তাহলে কিভাবে আমাদেরকে উপদেশ দিবেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। প্রথম হচ্ছে পুরুষ নৃত্যশিল্পী, প্রথমে আমি বলছি নৃত্য শিল্পী, শিল্প একটা সাধনা, ভগবানের অশেষ আশীর্বাদ শিল্পী তৈরি করে। অনেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় বড় হয়,
শিল্পী কিন্তু ভগবানের দান। কোটিতে একজন শিল্পী হয়, কোটিতে 1 লক্ষ ডাক্তার, 1 লক্ষ ইঞ্জিনিয়ার হয়। এখন শিল্পী হতে গেলে প্রথমে দেখতে হবে যে তাকে প্রথম হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, মনটাকে অনেক উপরে রাখতে হবে, মনে ভক্তি থাকতে হবে, আর ফলো করতে হবে। একটা ছেলেকে নাচ করতে হলে যিনি শেখাচ্ছেন তার পা থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত পুরোটাকে ফলো করা, আর পুরো ফলো করা। আর প্রথমে আমাকে জানতে হবে যে নাচ করতে গেলে কি করে দাঁড়াতে হয়, শোম্যানশিপ, যেটা উদয় শর্মার কাছ থেকে আমরা পেয়েছি। শোম্যানশিপ, গ্রেস, স্টেজ ক্রাফট, লাইনিং। শোম্যানশিপ হচ্ছে পুরুষের একটা জায়গা। তোমাকে নাচতে গেলে একটা কিভাবে দাঁড়াতে হয় তোমাকে জানতে হবে। এবার আরেকটা হচ্ছে তোমার নাচ করতে গেলে প্রথমত হচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট আছে, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা মুভমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডাক্তার যেমন একটা মানুষের শরীরে কটা জয়েন্ট আছে, কটা মুভমেন্ট জয়েন্ট আছে, আর এই জয়েন্ট গুলো সম্বন্ধে একটা নৃত্যশিল্পী জানতে হবে। এবং আমাদের ভাবনাটা আসবে মাথার থেকে, ব্রেন থেকে। ব্রেন হচ্ছে একটা আমাদের মেইন জায়গা, এটা হচ্ছে আসল। ব্রেন পাঠাতে কোথায়? নার্ভকে, হার্টকে, মনকে পাঠাচ্ছে, মন থেকে নার্ভে। এই নার্ভে গিয়ে একটা ফিলিং তোমাকে কিন্তু হবে, আমাকে জানতে হবে যে এই ফিলিংটা ভেতরে আনতে হবে। ফিলিংটা কখন আসবে? যখন আমার সারা শরীর আর প্রত্যেকটা জয়েন্ট আমার কথায় চলবে। তার মানে আমাকে প্রতিদিন আমাকে এক্সারসাইজ, আমাকে প্রাণায়াম, ফিজিক্যাল মুভমেন্ট, এটা মাস্ট। ব্রিদিং, আমাদের ব্রিদিং, প্রাণায়াম, আসন আর এক্সারসাইজ প্রচুর করে প্রত্যেকটা জয়েন্ট এক্সারসাইজ করতে হবে। আর এটা গেল এক্সারসাইজ। এগুলো এক্সারসাইজ করতে 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 দেখবে যে আমাদের এই ফিলিংটা, নার্ভের ফিলিংটা অনেক দেরিতে আসে। যত গভীরে যাব, চিন্তা যত গভীরে যাবে। ধরো আমি একটা মুভমেন্ট করছি, তো মুভমেন্টটা প্রথমে ভাবতে হবে যে মুভমেন্টটা একটা হচ্ছে মুভমেন্ট করছি, একটা আর্টিফিশিয়াল, একটা হচ্ছে প্রাণময়। আর্টিফিশিয়াল যেমন আমি নর্মাল হাত ছাড়ছি, কিন্তু পড়া হচ্ছে আমি ব্রেন থেকে নামতে পারি, মানে মনের সাথে, একটা শরীরের মনের সাথে, রিদিমের সাথে একদম মিলে 3-4টে যে একসাথে এক অঙ্গে এক জায়গা গিয়ে মিশবে। আর এটা মিশবে প্রথমত যে শিল্পীকে হতে হবে আধ্যাত্মিক, ভগবান, গুরু ভক্তি, গুরুকে পাগলের মতো, গুরুকে দেবতার মতো ভালোবাসতে হবে। আরেকটা হচ্ছে আমি বলছি, মা যেমন সন্তানকে ভালোবাসে, ফুল যেমন ভগবান ভালোবাসে, আমরা যখন পুজো করি, আল্লাহ পুজো করি, ঈশ্বরের পুজো করি, নাচকে ভালোবাসতে হবে। যে ভালোবাসা কোনো ফাঁক থাকবে না, জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। লাভ টু ডান্স, এন্ড টু, মানে জীবনের মৃত্যু পর্যন্ত আই ডু ইট, ডু অর ডাই। নাচটাকে ভালোবাসতে হবে, ভক্তি দিয়ে, জান দিয়ে, প্রত্যেকটার সাথে, ফিলিং, কথার সাথে, গানের সাথে নিজের জীবনকে দিতে হবে। আর প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। একটা জিনিস জানবে, যত ভালো নাচবো ততই কিন্তু বিপদ। আমি আজকে আমার গুরুজি বলে গেছেন, দেখে কবিতার নাচটা যত প্র্যাকটিস করবি, 1 বছর 2 বছর দেখবি, ততই ভাববি আমি কি একটা ভুল করছি। জীবন সায়ান্নে পৌঁছে দেখবি তুই এখনো নাচটা কিন্তু খুঁজে পেলি না, কোনো কোনো জায়গা মনে হচ্ছে আমি ভুল করছি। মানে আমার পিপাসা, আমার কিন্তু আশা কিন্তু শেষ হয়নি। এই আশাটা রাখতে হবে। জীবনের সায়ান্নে পৌঁছে আমি শিখতে পারলাম না, আমাকে খিদে থাকতে হবে, আমাকে ক্ষুধার্ত থাকতে হবে। আমি কিছু জানি না, যতই জানি না। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এভরিডে। দিনে 8 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা না, 8 ঘন্টা, 6, 8, 10, 8 ঘন্টা, 4 ঘন্টা করলে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ঘাম, পায়ে ঘাম, মাথায় তেল প্র্যাকটিস করতে হবে। একটা বলছি, ভক্তি থাকতে হবে ঈশ্বরের কাছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পাওয়া যাবে, আর যত প্র্যাকটিস করবে তত পাবে। আর ফিলিংটা, নার্ভের ফিলিংটা, কিন্তু এই ফিলিংটা আসে অনেক, হ্যাঁ,
ঈশ্বর এটা হচ্ছে আর শিল্পীটা সব হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে, মন যত ভালো হবে, তুমি ডুবে যাবে, ডুবে যাবে। তুমি যে নাচটা বা গানের মধ্যে, কথার মধ্যে তুমি ডুবে যাবে। একটা কথা বলছে, গুরুজি বলতেন, আমি কিছু, তুমি যখন নাচবে তুমি ওই ওই ডুবে যাবে, কাউকে দেখতে পাবে না। তুমি যদি কাউকে দেখো তাহলে ভাববো তোমার মনটা ওদিকে নেই, মনটা তোমার নাচের মধ্যে গভীরে, অত সমুদ্রের তলে, অত সমুদ্র, আটলান্টিক সমুদ্রের তলে, অনেক তলে গিয়ে ডুবে যাবে, যে মনকে ওখানে হারিয়ে যেতে হবে। তবে দেখবে আমরা কিছুটা পৌঁছতে পারবো। ওই গোল দেখছি, ফুটবলে যে গোল থাকে, গোল, ও গোল আমার লক্ষ্য থাকবে, পৌঁছল কিনা জানি না, দেখবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, একদিন তুমি ওখানে পৌঁছানোর চেষ্টা করবে। আমি চাচ্ছি যে এখনকার শিল্পীরা কি হচ্ছে, অল্প শিক্ষায় যে আজকে এই যে আমাদের মিডিয়া বেরোচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, মিডিয়াগুলো আমাদের শিক্ষাটাকে, আমাদের আমরা কি, আমরা তো বিদেশি নয়, আমরা বাঙালি, আমরা আধ্যাত্মিক জগতে, আমাদের মাটি বাঙালি, বাংলার মাটি, মাটি আমাদের জয়, আমাদের কিন্তু বিদেশি রক্ত নেই। আমরা 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 করে বিদেশি মুভমেন্টকে, জিমনাস্টিক, সার্কাস এগুলো করছি, তো নাচ নয়। নাচ, নাচ কাকে বলে? তাহলে এগুলো জিমনাস্টিক হতো না? জিমনাস্টিক, সার্কাস আলাদা, নাচ হচ্ছে নাচের মতো নাচ করতে হবে। তো নিজেকে গভীরে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত ফাস্ট হবে মনে করবে আমি আরো ফাস্ট, আমি ফাস্ট হইনি আমার জানা। এইভাবে আমি সবাইকে বলছি, তোমরা মা বাবার প্রতি শ্রদ্ধা, মা বাবা প্রথম দেবতা, তারপরে গুরু দেবতা, ভক্তি যদি মনে থাকে না, জান বান্ধে প্র্যাকটিস করে যাও। এটা আমি তোমাকে শেখো, শেখাটা, শিক্ষক হলে একটা বিপদ আছে জানো তো, শিক্ষক হওয়ার পরে নিজের প্র্যাকটিসটা কমে যায়। কেন দেখাবে, নিজের প্র্যাকটিস যদি 8 ঘন্টা হয়, শিক্ষা করলে আমার প্র্যাকটিস চলে যায় 4 ঘন্টা। তাও তোমাকে শিক্ষক হলে তোমাকে মনে হবে আমি ছাত্র, আমি আজীবন ছাত্র, আমি শিক্ষা করলেও আমি ছাত্র, আমাকে শিখে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা আমি সবার কাছে, আমার নাম গুরুদের আবেদন, এটা হচ্ছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ধন্যবাদ, চিরকৃতজ্ঞ দাদা আপনার প্রতি। আমাদের আজকের আয়োজনে আমাদের এই প্রজন্মে যারা আছেন, সত্যি দাদা আপনার এই কথায় সত্যি আমরা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন যে শিল্পীকে আধ্যাত্মিক হতে হবে, নাচকে নাচের ভিতরে মনোনিবেশ হতে হবে, নাচে ভক্তি আনতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে নির্দিষ্ট একটি লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। ধন্যবাদ দাদা। দাদা, আপনার হাতে অনেক শিষ্য তৈরি হয়েছে, আপনার দীক্ষায় দীক্ষিত হয়ে তারা আজ ভারতবর্ষ সহ সারা বিশ্বে সুনামের সহিত কাজ করে যাচ্ছে নৃত্যাঙ্গনে। দাদা, আপনার কিছু প্রিয় ছাত্রর ভিডিও ফুটেজ আমার হাতে আছে, চলুন আমরা শুনে আসি তারা কি বলেছে আপনার সম্বন্ধে। চলুন দাদা, আমি একটু শুনে আসি। আচ্ছা আচ্ছা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আমরাকচি শিল্পী গোষ্ঠী আয়োজিত আমার ভুবনের শিল্পাঙ্গন এই অনুষ্ঠানে যে প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে আজকে হাজির করা হয়েছে, তার সাথে আমার একটি নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক প্রায় 35 বছর। তিনি আর কেউ নয়, আমার পরম শ্রদ্ধেয় গুরু শ্রীযুক্ত মন্টু দেবনাথ। 35 বছর আগে কোনো একটি অনুষ্ঠানে মন্টুদার সাথে বাবা আমার আলাপ করে দিয়েছিল। আমি বাবার সাথে জেদ করি যে মন্টুদার কাছে শিখলে, নাচ শিখলে মন্টুদার কাছেই শিখবো। আমার প্রথম স্বপ্ন পূরণ হলো। শুরু হলো আমার নাচ শেখা মন্টুদার কাছে। 1 দিন 2 দিন, বহু দিন কাটে। ঠিক আমার মনে পড়ছে, ঠিক 1.5 না 2 বছর পরে মন্টুদা হঠাৎ করে বললো, তোকে একটা কম্পিটিশনে নাম দিতে হবে। বলছে আমি কি করব? আমার মনে পড়ে সেই কম্পিটিশনে আমি মন্টুদার কোরিওগ্রাফিতে করেছিলাম আকাশ ভাটা সূর্য তারা। আমি প্রথম হয়েছিলাম। আর একটা স্বপ্ন পূরণ। আবার আর একটা স্বপ্ন পূরণ হয় আমার 1995-এ। মন্টুদার তত্ত্বাবধানে আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হই
এবং সবচেয়ে বড় কথা, আমার গুরু আমার পাশে সবসময় আছে বলে আমি এক একটা বাধা উতরে যাই। মন্টুদার সাথে সম্পর্কটা অদ্ভুত একটা, শুধু গুরু না, কোনো সময় দাদা, কোনো সময় বাবা, কোনো সময় একদম বন্ধু। সব রকম আলোচনা হয় আমাদের সাথে। আর আবদারটা আমি বেশি করি, মন্টুদা এটা তুলিয়ে দিতে হবে। এই তো গুরু পূর্ণিমার সময় গেলাম, গিয়ে বললাম মন্টুদা এটাকে আমাকে তুলিয়ে দিতে হবে, আমি আজকে ফেসবুকে পোস্ট করব। এই আবদার আবদার করতে পারি কাকে? যে আমার সবচেয়ে কাছের মানুষ, যাকে সব কথা বলে সবকিছু শেয়ার করে আমি খুব শান্তি পাই, সে হচ্ছে আমার মন্টুদা। মন্টুদা, সবসময় তুমি ভালো থেকো, এরকম থেকো, আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো। আমরা ঠিক ঠিক তোমার পথে যেন চলতে পারি, আর তোমার স্বপ্ন যেন, প্রত্যেক কটা স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি, সেই আশীর্বাদ করো। তুমি ভালো থেকো। আর একটা কথা হচ্ছে সোহাগ। সোহাগের এই ব্যবস্থাপনা 1 বছর হয়ে গেছে। সোহাগকে বলি, সোহাগ, সবচেয়ে বড় কথা, আমার খুব আনন্দ হচ্ছে আজকে যে আমার গুরুকে নিয়ে তুমি অনুষ্ঠান করছো। তোমাদের এই অনুষ্ঠান আরো 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 দীর্ঘায়িত হোক, আমরা সবসময় চাই। আপনারা দেখুন অনুষ্ঠান, খুব ভালো লাগবে। ধন্যবাদ শ্রদ্ধেয় সুকান্ত দা, আপনার প্রতি যে আপনি আপনার ভিডিও বার্তা আমাকে সহযোগিতা করেছেন। আপনি খুব সুন্দরভাবে আপনার গুরুজের সম্বন্ধে কথা বলেছেন। দাদা, এই যে আপনার একজন যোগ্য শিষ্য, আপনার সম্বন্ধে এত সুন্দর করে কথা বললেন যে বাবা, গুরু, বন্ধু এবং কাছের মানুষ, তাতে এমনই তো হওয়া উচিত যে গুরু শিষ্যের এই সম্পর্ক, এই ভালোবাসা, যেখানে কোনো আমি 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 একটা সুকান্ত সম্বন্ধে 1 মিনিট একটা কথা বলি। যে আমাদের একটা নৃত্যনাট্য হয়েছিল, শ্যামা নৃত্যনাট্য, তাতে সুকান্ত উত্তীয় করবে। তো আমাদের কলকাতা হবে, উত্তীয় করবে, কিন্তু আজকে প্রোগ্রামটা ধরো, আজকে প্রোগ্রামটা ফাইনাল স্টেজে হবে। গতকাল রাত্রে বাবা মারা যায়, এবং উত্তীয় মারা যায়, বাবা মারা যায়, তখন আমি ওকে বলতে পারি না যে উত্তীয়টা ভারতীয়, আর টাইম নেই তো। তাহলে রাত্রের বাড়িতে গেলাম, বাবা মারা গেল, আজকে রাত্রে প্রোগ্রাম, একদিনে কাকু উত্তীয় করবো। তখন অর্ককে তোমরা চেনো, অর্ককে আমি বললাম, অর্ক সুকান্ত একই ব্যাচমেট, অর্ককে বললাম, অর্ক, সুকান্ত মনে হয় করতে পারবে না, তুই উত্তীয়টা তুলে রাখিস। অর্ক দেখ। দাদা, আমি একটু আপনাকে থামাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর অর্কদেব ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে আছেন। উনি একটি বার্তা পাঠিয়েছেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ধন্যবাদ দাদা আপনার প্রতি যে আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আপনি সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন। আমাদের সঙ্গে দাদাও আছেন। দাদা, হ্যাঁ, অর্ক অর্ক কি করছে? অর্ক বলছে যে তুমি যখন বলেছো আমি এটা নিশ্চয়ই আমি করব। অর্ক এদিকে আমার এক কথা, আমি বলেছি যে অর্ক তো আমি যে বলেছি, আমি বলেছি, ও বলছে আমি নিশ্চয়ই, সুকান্ত না করতে তোমার এই বিপদের মুখে আমি তো থাকবোই। হ্যাঁ, সদর তুমি তো আমার গুরু, তো ক্রিয়েটিভ ডান্সের গুরু, ও আমি ক্রিয়েটিভ ডান্সের গুরু। এবার অর্ক নাচটা তুলেছে। সুকান্ত প্রায় মাঝ রাতে সুকান্ত ফোন করে বলছে যে আমি প্রোগ্রাম করবো, আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে, ও প্রোগ্রাম করবে, আমি সুকান্ত এই অর্ক সুকান্ত প্রোগ্রামটা করবে। এবং প্রোগ্রামটা শুরু হলো, আমি একটু শুরু হলো, আমি সুকান্তকে দেখে না কেঁদে দিলাম। বাবার যে সাদা ড্রেস পরা, গলায় বাঁধা, একটা বাবা মারা গেছে, ওই ড্রেস অবস্থা হলে পৌঁছেছে। সে উত্তীয় নাচটা করেছে, বুঝতে পারবে না এরকম উত্তীয় ভাবনাটা, মানে সুকান্ত জীবনে, সুকান্ত মনে করতে পারে। মানে একটা মানুষ শিল্পী হলে, এই যে শিল্পীর সত্তা, যেদিন কথা দিয়েছিল, বাবা না খুব ভালো নাটক করতেন, তো বাবা নাচ ভালো করতেন, যেহেতু বাবা সম্মানে, বাবা নেই পৃথিবীতে, বাবার শ্রদ্ধা, বাবার সম্মানে সুকান্ত মা বলছে বন্ধুদা প্রোগ্রাম তোকে করে দে, কিচ্ছু হবে না, তুই যা। মা বলেছে, সুকান্ত সে প্রোগ্রামটা করবে। অবাক কেন? এই টাইপের গল্পটা। আসলে দাদা, শিল্পীদের তো এমনই হওয়া উচিত যে নিজের জায়গা থেকে, নিজের যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে সুকান্ত দা সেই কাজটি করেছেন, যে একদম
বাবার লাশ বাসায় রেখে বাবার শেষ যাত্রা সম্পন্ন করে এসে আবার মঞ্চে দাঁড়ানো, সত্যি এটি দাদা শিল্পীদের দ্বারাই সম্ভব হয়, কিন্তু আহ, অন্য কারো ক্ষেত্রে হয়তো বা এরকম সম্ভব না, কারণ যেহেতু আমাদের মধ্যে একটি নিজস্ব একটি সত্তা আছে। দাদা খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। দাদা এবার যেটা আপনার কাছে জানবো যে মন্টু দেবনাথ এর নামের সাথে জড়িয়ে আছে একটি নুপুর, এই নুপুরের যাত্রা শুরু হলো কিভাবে দাদা? এই নুপুরটা শুরু হয়, নুপুরে আগে আমার, যেমন এরা সব নুপুরে আগে ছিল, নুপুরটা শুরু হয় 1992 সালে আমার বিয়ের পর। আর আমার মিসেস ছিলেন আনন্দ শঙ্করে, একই ব্যাচে। আমার মিসেস, অর্ক, এরা সব আনন্দ শঙ্করে ছিল, তারপরে আমার কাছে এরা করে, আমাকে গুরু বলে মানে, একই ব্যাচে। আনন্দ শঙ্করে আমার মিসেস ছিলেন, ওখানে নাচ করতে। তা আমার সাথে আমার মিসেস বিয়ে হয়। বিয়ের পরে আমাদের আমার এই নুপুরটা যাত্রা শুরু হয়। নুপুরের যাত্রা হয়, আমরা নুপুর গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের রেজিস্ট্রেশন স্কুল, হ্যাঁ, এই রেজিস্ট্রেশন স্কুল, এই আমার যাত্রাটা শুরু হয়। তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, হ্যাঁ, আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এই নুপুরের এই ছেলে মেয়েদের নিয়ে আমরা অনুষ্ঠান করি। নুপুর হচ্ছে আমাদের একটা বিশাল বড় ফ্যামিলি। আমাদের এই গ্রুপের সাথে অর্ক ছিল, অর্ক দীর্ঘদিন ছিল, অর্ক, সুকান্ত, হ্যাঁ, এরা তরিত ছিল। কিন্তু অর্ক সুকান্ত এরা আমাদের গ্রুপে দীর্ঘদিন ছিল। একটা অর্ক সুকান্ত কি ছিল আমাদের, হ্যাঁ, তরিত ছিল। এটা কিন্তু আমাদের বিরাট ফ্যামিলি। আর কি ফ্যামিলি, ভাই, ওরা হচ্ছে একটা নিজের সন্তান। হ্যাঁ, মানে অর্ক বাবা নেই, মা নেই, বাবা আছে, অর্ক মা নেই, অর্ক আমাদের একটা নিজে বলতে আমার সাথে অভিমান হতো, আবার আমাকে খুব কি করতো। আমরা এই তিনটা নিয়ে, মানে সুকান্ত, অর্ক, তরিত, আমরা এই তিনটা নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা গেছি। ধরো নাসিক, দিল্লি, বম্বে, বহু জায়গায় গেছি। বহু জায়গায় আমরা একটা বিশাল প্রোগ্রাম করেছি। হ্যাঁ, কি হচ্ছে, আমরা এই প্রত্যেক জায়গায় আমরা এমন গেছে, এক একটা নাচ আমাদের দুবার করে বেশি দুবার করে নাচটা করেছি। তখন কি কর্মটা কি নাচে এরা, হ্যাঁ। তারপরে আমাদের কি হচ্ছে, আমাদের এই ইনস্টিটিউট থেকে আমাদের কি হচ্ছে, সেই ছেলেমেয়েরা এমন আছে যারা রবীন্দ্র ভারতী এবং বিশ্বভারতী থেকে এরা এমএ করেছে, পিএইচডি করেছে, হ্যাঁ, বা বিদেশে আমার ছাত্রছাত্রী আছে যারা এখনো নাচটাকে একটা প্রফেশনাল নিয়ে কাজ করছে। হ্যাঁ, ওরা আমাদের যোগাযোগ রাখছে। অনেকে হয়তো প্রোগ্রামটা দেখছো, বিদেশে যারা আছে, আমি খবর পাঠি প্রোগ্রাম দেখছি। আর আমাদের এই পুরো প্রোডাকশনটা, হ্যাঁ, আমরা এই প্রোডাকশনে আমরা অনেক নতুনত্ব, আমরা যেহেতু একটা রিসার্চ সেন্টার, আমরা নুপুর ডান্স রিসার্চ সেন্টার, আমি আমার মিসেস মিলে, আমরা একটা দুজনে মিলে আমরা কি করলাম, আমরা নতুনত্ব, আমরা কিছু কিছু নতুন নৃত্যনাট্য তৈরি করি। যেমন কয়েকটা কথা বলছি, যেমন রবীন্দ্রনাথের চোখে বুদ্ধদেব, বা রবীন্দ্রনাথের ভাবনায় বুদ্ধদেব, এইটা আমরা করেছিলাম। তারপরে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতা 50 বছর ধরে বন্ধনের কাল হলো শেষ, এই নাচটা আমরা প্রায় 100 রজনী করেছি। এমনকি এই নাচটা আমরা পশ্চিমবাংলার সরকার থেকে আমরা কেরালা ফেস্টিভ্যালে গিয়ে আমরা ফার্স্ট হয়েছিলাম। আর পুরো কৃতিত্ব কিন্তু আমার মিসেসে, মানে ও পুরো স্ক্রিপ্টটাকে যিনি লিখেছেন, আমার অশোকেন্দু সেনগুপ্ত, একজন কবি, নাম করা কবি, প্রফেসর, একজন নাম করা প্রফেসর বা কবি, সেই অত ডান্স আমার মিসেস কি করেছে, পুরো ডান্স ড্রামাটাকে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে তখনকার পশ্চিমবঙ্গ সরকার আমাদের সিলেক্ট করেছে এই তিনটা নুপুর ডান্স সেন্টার কেরালা ফেস্টিভ্যালে গিয়ে আমরা নাচটা পেলাম। তো 10 জন কেরালা ছিল, আমরা মনে হয় ফার্স্ট, সেকেন্ড মনে হয় কেরালা, মণিপুর মনে হয় থার্ড হয়েছিল, তাই না? তো ওই প্রথম যে পুরস্কারটা এখন আমাদের প্রাক্তন আগেকার সরকারের ঘরে এখনো রয়ে গেছে। আর পুরো ক্রেডিটও আমার এই স্কুলটা দাঁড়াবার পুরো মূলে হচ্ছে আমার মিসেস। দাদা সেক্ষেত্রে দাদা আমরা তো বলতেই পারি যে আপনি অনেক সৌভাগ্যবান একজন মানুষ, যে আপনার জীবন সঙ্গী এমন একজনকে পেয়েছেন যে আপনার প্রত্যেকটা কাজে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যে এই যে নুপুরের ক্ষেত্রেও তাই। সত্যি আমরা আজকে যদি আমাদের শ্রদ্ধেয় বৌদিকে পেতাম, তাহলে হয়তো বা খুব ভালো লাগতো, বৌদির কাছ থেকেও কথা শুনবার চেষ্টা করতাম। আমরা গজন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা বৌদির প্রতি আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যে আপনি যেভাবে আপনার
আমাদের শ্রদ্ধেয় মন্টু দেবনাথ দাদার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনার প্রাণের প্রতিষ্ঠান নুপুরের কে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। অবশ্যই আমরা যাব, ভারতবর্ষে আপনার এই প্রতিষ্ঠান নিত্যাঙ্গনে জল করে জ্বলবে। দাদা, এই যে আপনি যেটি বললেন যে রবীন্দ্রনাথের চোখে বুদ্ধদেব, এই ভিডিওতে আমার হাতে আছে, আমি অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে দেখাবো। তার আগে আমরা আমাদের সঙ্গে আমাদের আরো একজন দেশ বরেণ্য নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শ্রদ্ধেয় গোলাম মোস্তফা খান স্যার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে বরেণ্য নৃত্য গুরু শ্রদ্ধেয় কাদের ইব্রাহিম ম্যাম সহ অনেকে আছেন, তারা আমাদের আয়োজনে দেখছেন। আমি আজকের এই আয়োজনে এই মুহূর্তে আমরা আমাদের শ্রদ্ধেয় বৌদির সঙ্গে আপনার একটি নাচ আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখে নিয়ে আসি। চলুন দর্শক, আমরা দেখে আসি আমাদের শ্রদ্ধেয় মন্টু দেবনাথ দাদা এবং শ্রদ্ধেয় বৌদি সোমদত্তা চক্রবর্তী দেবনাথের পরিবেশন একটি নাচ দেখেছি। চলুন আমরা।
দাদা, আমি আসলে আমার মানে ভাষা আমি হারিয়ে ফেলেছি, কি বলবো? অসাধারণ বলবো, বাহ বলবো, কি বলবো দাদা? দাদা যেটি জানতে চাই যে আমি বারবার একই কথাই বলছি আপনাকে যে আপনি সত্যিই চিরকৃতজ্ঞ আপনার প্রতি যে আমরা যারা এই প্রজন্ম আছি দাদা, আজকে এই মানে কম সময়ের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে উপদেশ দিবেন যে সৃজনশীল নৃত্যে একজন নৃত্যশিল্পী তার বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে কি করা উচিত দাদা? যদি আবারও বলি আপনাকে দাদা, কিভাবে বলবেন, আমাদেরকে উপদেশ দিবেন দাদা? কি অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ দাদা আপনাদের। না, আমি যেটা প্রথমেই বলছি যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। আর ব্রিদিং হচ্ছে প্রাণায়াম, খুব ইম্পর্টেন্ট। আমরা যে নর্মাল যে নিঃশ্বাসটা নিই, আমরা লাঞ্চ ধরে নিঃশ্বাস নিই, পুরো নিঃশ্বাসটা ফুল নিঃশ্বাসটাকে নিতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অনেকে হয়তো জানে বা জানে না, যে আমাদের প্রত্যেকটা নাচের মধ্যে না একটা ব্রিদিং ইউজ হয়, নিঃশ্বাস প্রশ্বাস। ধরো একটা কোন নাচে কতখানি ব্রিদিংটাকে টানবো, কতটা ব্রিদিংটা ছাড়বো, হ্যাঁ, এবং লাইনিং মানে ব্রিদিংটা ছাড়বো বা নিঃশ্বাস প্রশ্বাসের ধরো বিভিন্ন গান, বিভিন্ন মিউজিক মানে কার সাথে কতখানি মানে নিঃশ্বাস প্রশ্বাসটাকে ছাড়া ধরা করতে হয়। এক নম্বর ব্রিদিংটা নাচের মধ্যে খুব ইম্পর্টেন্ট। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনিংটা। আচ্ছা, আমরা যদি বলি আমাদের হ্যাঁ 12 আমাদের টোটাল, অনেকে জানে আমাদের 48টা লাইন আছে। 48 লাইন। আমাদের একটা হচ্ছে বডি লাইন, আমাদের পুরো শরীরে একটা লাইন হয়, গ্রাফিক থাকে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওটা হচ্ছে আমাদের নাভিটা, সেন্টারটা, এক্সিসটাকে। আর বডি লাইনের সাথে ফ্লোর লাইনিং এটা মিলতে হবে। যদি আমি বলি হাতটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম 45 যাবে, এবং একদম স্ট্রেট 45। একটা হচ্ছে ফ্রন্ট 45, ব্যাক 45, ডাউন 45, আপার 45। অ্যাকচুয়ালি ফ্লোরটা 48 লাইনের সাথে হাত পা, মেইনলি আমাদের বডি। প্রথম হচ্ছে ডান্সের মধ্যে মেইন হচ্ছে লাইনিং। এই লাইনিংটা হচ্ছে গড গিফটেড। সবার এটা আসে না। দেখো অনেকে লাইনিংটা গড গিফটেড, যত প্র্যাকটিস তো লাইনিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বডি লাইনের সাথে হোলের লাইন, এবং প্র্যাকটিস। একটাই বারবার বলছি যে নার্ভের ফিলিং। আমরা যদি দেখো, যদি আমি চোখ বন্ধ করে থাকি, আমি ধ্যানে পদ্মাসনে বসে আছি, তুমি চোখ বন্ধ করে বলো তো, তুই পায়ের বুড়ো আঙুল থেকে ভাবো, চিন্তা করো তো বুড়ো আঙুলটা, তোর মন যাবে না। বুড়ো আঙুলটা নাড়াও, মন যাবে। যখন তোর মন ভাবলে পায়ে বুড়ো আঙুল, তুমি চোখ বন্ধ করে এখন থেকে ভাবো, চোখটা বন্ধ করে আমার পায়ে বুড়ো আঙুল, আমার মন যাচ্ছে না বুড়ো আঙুলের দিকে। যখন যদি বুড়ো আঙুলটা নাড়াবে তখন যাচ্ছে। যখন তুমি বসে ভাববে আমার পায়ে বুড়ো আঙুল, আমার হাতে আঙুল এবং হাত, প্রত্যেকটা ফিঙ্গার সাথে আমাদের নার্ভের সাথে ফিঙ্গারটা এটা একসাথে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে ততই এটাকে পাওয়া যাবে। আমি বলছি যে লাইনিং, ব্রিদিং। আর একটা স্টেজ ক্যাপ। ধরো স্টেজ ক্যাপ, আমার স্টেজটা আছে ইউ সার্কেলে,
আমরা যেমন নর্মাল এটা স্টেট পাচ্ছি, ডায়াগোনাল পাচ্ছি, সেমি সার্কেল এবং সোলো ডান্সার এবং গ্রুপ ডান্সার, তোমাকে জানতে হবে স্টেজ ক্যাপ, তুমি কোন অ্যাঙ্গেলে নাচ করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজন ডান্সারকে যে স্ট্যাটিক লাইন, যেগুলো স্ট্যাটিক লাইন, যে আলোগুলো স্ট্যাটিক থাকে, আলোগুলো নড়ে না, তোমাকে কোন নাচে, কোন অ্যাকশনে, কোন অভিনয়ে, লাইটের দিকে তোমাকে কে অ্যাঙ্গেলে লাইটের তোমাকে এগিয়ে যেতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমি লাইটটা কতখানি দেবো, তো আমার এখান থেকে এফডি লাইট দরকার, আমাকে কত ফুট গেলে ওই লাইনটা পাবো। লাইট, স্টেজ ক্যাপ এবং অ্যাঙ্গেলিং, আমি যেভাবে নাচ করবো যাতে সারা অডিয়েন্স দেখতে পারে, কি অ্যাঙ্গেলিং করলে করা যাবে, এটা আমার হচ্ছে বার্তা। বাহ দাদা, অসাধারণ দাদা, যে আপনি এত সুন্দরভাবে কম সময়ের মধ্যে এমন সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন আমাদেরকে। সত্যি আমরা যারা আছি অবশ্যই আপনার এই কথাগুলো আমরা আমাদের মনে, আমাদের অন্তরে ধারণ করলাম। সত্যি দাদা, আপনি যথার্থ বলেছেন, একজন শিল্পীর লাইন আপ, বডি ল্যাঙ্গুয়েজ, আলো, মঞ্চ, দাঁড়ানো সবই জানা উচিত, তবে একজন শিল্পী তার কাজে পরিপূর্ণতা পাবে। দাদা, এই মুহূর্তে আপনার আরেকজন যোগ্য শিষ্যর ভিডিও আমার কাছে আছে, দেখি সেই যোগ্য শিষ্য আপনার সম্বন্ধে কি বলেছে, চলুন একটু শুনে আসি। নমস্কার, আমি তৈত সরকার। আজকে যার জন্য বলবো, অর্থাৎ যার কথা আমি বলতে যাব, তিনি হলেন আমার সৃজনশীল নৃত্যের গুরু, শ্রদ্ধেয় শ্রী মন্টু দেবনাথ, মানে আমাদের সকলের প্রিয় মন্টুদা। আসলে মন্টুদার সম্বন্ধে বলতে গেলে এক ঝুলি কথা এসে যায়। মন্টুদা মানেই হচ্ছে ভালো নৃত্যশিল্পী তৈরি করার এবং ভালো মানুষ তৈরি করার কারিগর। মন্টুদার কাছে আমি সৃজনশীল নৃত্য শিখেছি। প্রত্যেক দিনই মন্টুদার কাছে যখন ক্লাস করতে যেতাম, তখন মন্টুদা সৃজনশীল নৃত্যে ক্লাস নিতেন তনুশ্রী শঙ্করের ওখানে, এবং আমি প্রত্যেকবারই মন্টুদার লুকগুলো, এক্সপ্রেশন, চোখের কাজ, যদিও যত সামান্য আমি শিখতে পেরেছি, সেটা মন্টুদার কাছ থেকে আমি রপ্ত করেছি। তা যখন আমি তনুশ্রী শঙ্কর ওখানে ক্লাস আর কন্টিনিউ করতে পারলাম না, তখন আমি ঠিক করলাম যে আমি মন্টুদার কাছেই শিখতে থাকবো। তারপর আমি মন্টুদার কাছে ক্রিয়েটিভ শিখতে থাকি। মন্টুদার কাছে অনেক কিছু শিখেছি, কিভাবে একটা প্রোডাকশন তৈরি করতে হয় এবং কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হয় ক্রিয়েটিভ ডান্স করতে গেলে। সেই কাঠামো, সেই পরিকাঠামো, সেই কাঠামো সবকিছুই কিন্তু আমার মন্টুদার কাছে শেখা। এবং শুধু আমি নয়, আমার মিসেস শ্রীমতী মধুস্মিতা সরকার, ও কিন্তু মন্টুদারই ছাত্রী। মন্টুদার সিনসিয়ারিটি, মন্টুদার শখ, মন্টুদার ভাবনা, চিন্তা, পরিকল্পনা, তার 5% নিতে পেরেছি কিনা জানি না, তবে আমি সৃজনশীল নৃত্যে যাই করি তার অবদান কিন্তু মন্টুদার। অবশ্যই শ্রীমতী মল্লী রায়ের কাছে আমি রবীন্দ্রনাথ করেছি, যেহেতু শাস্ত্রীয় নৃত্য ছাড়া তো কিছু সম্ভব না, সেটা অবশ্যই আমার মনে রাখার কথা, মনে আছে, মনে থাকবে। এবং আর একটা কথা হচ্ছে, একজন পুরুষ নৃত্যশিল্পী হতে গেলে কি ধরনের পারফরমেন্স করা উচিত, কি ধরনের এক্সপ্রেশন করা উচিত, সেইটা মন্টুদার কাছে শেখা। মন্টুদা হচ্ছে নিজে একজন বলিষ্ঠ নৃত্যশিল্পী, এবং আমরা যারা মন্টুদার কাছ থেকে তৈরি হয়েছি, আমার থেকে সিনিয়র আমার গুরুস্থানীয় চিররঞ্জন দাস, চিরদা মন্টুদার হাতে তৈরি, আমি মন্টুদার হাতে তৈরি।
এই সব মিলেমিশে মন্টুদার সম্বন্ধে কথা বলতে গেলে অনেক 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 কথা বেরিয়ে যাবে, কিন্তু মন্টুদার এক্সপ্রেশন ভুলবো না, মন্টুদার লোক তাকানো ভুলবো না, মন্টুদার এক্সপ্রেশন। হিন্দি আমরা অনেক দেখেছি, অনেকে দেখেছি, কিন্তু মন্টুদার হিন্দি আজও আমার চোখের সামনে ভাসে। এবং অবশ্যই সঙ্গে বলবো সোমদত্তা দি, দিদির মতো স্নেহ একদিক দিয়ে পাওয়া যায়, একদিক দিয়ে মায়ের মতো স্নেহ করে। মন্টুদার সোমদত্তাদের মতো মানুষ পাওয়া দুর্লভ, আন্তরিকতা পাওয়া সত্যিই দুর্লভ। আমি আমার গুরু শিরডি সাই বাবার কাছে প্রার্থনা করব মন্টুদা এবং সোমাদি দুজনেই সুস্থ থাকুক, ভালো থাকুক, অনেক 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 নৃত্যশিল্পী তৈরি করুক, এবং সেই নৃত্যশিল্পীরা যেন সুন্দর সুন্দর প্রযোজনা করতে পারে, এবং সেই নৃত্যশিল্পীরা যেন তাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, পাশের জনকে সুস্থ থাকতে সহযোগিতা করবেন। নমস্কার। দাদা, এই যে আপনার হাতে তৈরি আপনার একজন যোগ্য শিষ্য, আরেকজন শিষ্য শ্রদ্ধেয় তরিৎ সরকার, দাদার প্রতি চিরকৃতজ্ঞ। দাদার ভিডিও বার্তা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। দাদা, এই যে আপনার দীক্ষায় দীক্ষিত হয়ে শ্রদ্ধেয় সুকান্ত দা, তরিৎ দা এত সুন্দর করে কাজ করছেন, তারা তাদের নিজেদের জায়গায় আলোকিত করবার মানে চেষ্টা করছেন নৃত্যাঙ্গনে। এই যে শ্রদ্ধেয় তরিৎ দা, আপনার কাছে শেখা যে আপনার এক্সপ্রেশন গুলো, চোখের কাজ, যে ভাবমূর্তিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলবার চেষ্টা করছেন দাদা। একজন নৃত্যশিল্পীর এই যে রসগুলো কতটা জানা জরুরি বলে আপনি মনে করেন দাদা? হ্যাঁ, বলুন। একজন নৃত্যশিল্পীর এই যে নবরস হ্যাঁ, কতটা জরুরি বলে মনে করেন জানা? না, 100 বার। আমাদের সংস্কৃতির নবরস, আমরা যে চলাফেরা করছি যে নটা রস, তবে নাচের ক্ষেত্রে আমাদের রস জানতেই হবে, অতি অবশ্য। হ্যাঁ, বিভিন্ন রসের বিভিন্ন ভাব, তার অভিব্যক্তি। আমি প্রথমেই বলছি রসগুলো একটা হচ্ছে মুদ্রা, মুভমেন্ট এবং এক্সপ্রেশন। এক্সপ্রেশন আমি আগে বলেছি, এটা হচ্ছে তোমার ভেতর থেকে আসবে। হ্যাঁ, তা একটা নৃত্যশিল্পীর তো নবরস মানে রস তাকে শিখতেই হবে, এবং রস শিখতে গেলে আগে বলেছি যে প্রত্যেকটা জয়েন্টের সাথে আমাদের পরিচিত হতে হবে। আমি আমাকে জানতে হবে, আমার প্রত্যেকটা হাত, আমার প্রত্যেকটা পা, আমার মাথা, চুল, পা, নখ, আমার সাথে প্রত্যেকের সাথে আমার একটা রিলেশন তৈরি করতে হবে। আমাকে জানতে হবে প্রত্যেকটা অঙ্গ, আমার হাত, পা, শরীর, মন, এগুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে, এগুলো পরিচয় আনতে হবে, এবং তার সাথে এক্সপ্রেশনটা তবে আসবে। এবং নবরসটা ভাইটাল, নাচের ক্ষেত্রে সাংঘাতিক প্রয়োজন নবরস। হ্যাঁ, এটা অতি অবশ্যক। নবরসটা শরীরের মধ্যে যদি আনতে গেলে আগে শরীরটাকে তোমাকে একদম মানে মনের সাথে নার্ভের সাথে এটা মিলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং এক্সপ্রেশনটা, হ্যাঁ হ্যাঁ, চোখের এক্সপ্রেশনটা এটা আনতে হবে, প্রত্যেকটা এক্সপ্রেশনটা মনের থেকে আনতে হবে। তবে কি হবে, যেমন আমরা কি করেছি, আমরা একটা মিউজিকের উপরে একটা নবরস তৈরি করেছি, একটা মিউজিকের নবরস করেছি। হ্যাঁ, সেই নবরসে আমাদের সেই নবরসের মধ্যে দেখালে সিঙ্গার একটা রস, যে সিঙ্গারটা একটা হচ্ছে সিঙ্গার রস, যেটা আমরা ওই স্টিল কালার করে করেছিলাম, ওটা সিঙ্গার রসে। এই নবরসে আমরা যখন প্রথম করি, আমাদের সাথে সুকান্ত, অর্ক এরা সব ছিল আর কি তখন ওই সময়টা। হ্যাঁ, তো এই আমরা এই নবরসে আমরা সিঙ্গারটা তার মধ্যে একটা রস করছি। তো আমাদের আরো যে রসগুলো আছে সব প্রত্যেককে, আমি বলছি নবরসটা প্রত্যেকে খুব ভালো করে শিখতে হবে এবং ভালো করে জানতে হবে, এবং সেটাকে আমি মানে নবরসটাকে শরীরে আনতে গেলে যেটা মেন দরকার,
প্রচুর পরিমাণ এক্সারসাইজ, ব্রিদিং, প্রাণায়াম এবং কনসেন্ট্রেশন মাইন্ড। প্রাণায়াম যে একটা হচ্ছে চোখ বন্ধ করে পদ্মাসনে বসে নিজেকে জানতে হবে আমি কে। আমি চোখ বন্ধ করে আমি কে এটাকে চোখ বন্ধ প্রত্যেকটা শরীরের মনের সাথে পদ্মাসনে বসে ধ্যানস্থ হয়ে শরীরের মনের সাথে আমাদের জান দিতে হবে আমরা কে কোথায় কোথায় অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর সাথে পরিচয় করতে হবে, এর সাথে মিলতে হবে। তার এর সাথে এসে তারপরে আমার নবরসে বিভিন্ন রসগুলোকে এগুলো আমরা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে রসটা দরকার। ধন্যবাদ দাদা আপনাকে, খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আপনার কথার মাধ্যমে। দাদা, আমার কাছে আরেকটি ভিডিও বার্তা আছে, যেহেতু আমরা একদম আয়োজনের শেষের দিকে চলে যাচ্ছি আমরা, যে আপনার আরেকজন যোগ্য শিষ্য আপনার হাতে যিনি তৈরি হয়েছেন, দেখি এই মুহূর্তে তিনি আপনার সম্বন্ধে কি বলেছেন, চলুন একটু শুনে আসি। নমস্কার, আমি শ্রদ্ধেয় মন্টু দেবনাথের ছাত্র চিররঞ্জন দাস বলছি। মন্টু দেবনাথ সম্বন্ধে দু একটি কথা আপনাদের বলবো। মন্টু দেবনাথ হয়তো আমার থেকে বয়সে 2-3 বছরের বড় হবে। আমরা দুজনেই বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের 1975-এর ব্যাচ। মন্টুদা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশনে, আমি ছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশনে। ওখানেই পরিচয় হয়েছিল ওর, সেই থেকেই আমি ওকে মন্টুদা বলে ডাকি। কিন্তু তার কিছুদিন আগে মন্টুদা আগরপাড়া আত্মোত্থান সমিতিতে এসেছিল, যেখানে আমি বাচ্চাদের ব্রতচারী করাতাম। মন্টুদা ওখানে এসেছিল যে বাচ্চাদের দিয়ে একটা নৃত্যনাট্য করবার জন্য। আর আমি যখন ব্রতচারী করাতাম, আমার মনের মধ্যে খুব শখ ছিল খুব সুন্দর করে আমি নাচ শিখব। কিন্তু যখন আমি ওই আমাদের ক্লাবে মন্টুদার নাচ দেখতে পেলাম, তখন আমার মনে হলো এই রকম একজনকেই আমি এতদিন খুঁজে বেরিয়েছি নাচ শেখবার জন্য। তারপর থেকে আমি মন্টুদার সাথেই ঘুরে বেড়াতাম নৃত্য শিক্ষার জন্যে। মন্টুদা আমার মনে হয় এখনকার সময়ে আমার চোখে দেখা শ্রেষ্ঠ সৃজনশীল নৃত্যশিল্পীর মধ্যে অন্যতম। ওর নাচ দেখে আমার সবসময় মনে হতো ঈশ্বর যেন ওকে সৃজনশীল নৃত্যের জন্যই তৈরি করেছেন। ওর নৃত্যের বৈশিষ্ট্য হলো যে কোনো বিষয়কে সম্পূর্ণ নিজের আঙ্গিকে ফুটিয়ে তোলা, যার সাথে অন্য কোনো নৃত্যের মিল থাকতো না। পুরুষালী ভাবই ছিল ওর নৃত্যের প্রধান বৈশিষ্ট্য। নৃত্যের আঙ্গিকের সঙ্গে অভিনয়ের ওর বিশেষ পারদর্শিতা আছে। আমি আশা করি মন্টুদার মতো গুণী সৃজনশীল নৃত্যশিল্পী সৃজনশীল নৃত্যের ওপর অনেক ভালো ভালো কাজ করবে এবং নতুন ধরনের কাজ করবে। মন্টুদার সুস্থ এবং সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করি। নমস্কার। দাদা, কেমন লাগলো দাদা? এই যে আমি না চিররঞ্জন দাস, আমি এটা বলি, একটু কথা বলি। মানে চিররঞ্জন দাস একদম মানে পাগলের মতো ছিল আর কি। যখন আমি নাচ করাতে যেতাম, ও কি করতো, ওকে আমি একটা বডি মুভমেন্ট দিয়েছিলাম, একটা ফ্লোরে বডি মুভমেন্ট দিয়েছিলাম। তা মুভমেন্টটা আমি বলছি তখন ও আমি বাড়িতে মাঝে মাঝে গিয়ে খাতাম। ওর মাকে মাসিমা ডাকতাম, মাকে আমাকে ওর বাড়িতে ওদিন খাবো। ওকে আমি একটা এক্সারসাইজ করতে দিয়েছি, বডি মুভমেন্ট দিয়েছি, করছি। আমি মায়ের সঙ্গে গল্প করছি, প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। মা বলছে চির কোথায়? এই রে, চিরমানা এই ঘরের মধ্যে প্র্যাকটিস করতে, পুরো মেঝেটা ভিজে গেছে। আমি যে বলে গেছি, হ্যাঁ, যে আমি চির তুই প্র্যাকটিস কর, আমি তোর মা ডাকছি বলে আসছি। চির নন স্টপ 2 ঘন্টা নেচে যাচ্ছে, আমাকে থামালাম, পুরো মাটি ভিজে গেছে। এবং তারপরে চির
আর ওর সাংঘাতিক, মানে ওর একটা জিদ ছিল, মানে ও একটা করতাম। ওকে আমি নিয়ে যাই অমলাশঙ্করের ওখানে ওই ইটাবতীতে। পরবর্তীকালে ও অমলাশঙ্করকে, মমতা শঙ্করকে আজকে একলব্য করে, এবং একলব্য করে খুব সুখ্যাতি অর্জন করে। আমাকে শান্তি ঘোষ বলছে যে একটা একটা ছেলে নাচ করছে, বেশ পুরুষালী নাচ দেখলাম, কার ছাত্র আমি জানি না। আমি আর শান্তিদা ওই চা খেয়ে ফিরছি, আমি শান্তিদা কিছু বলিনি যে ও আমার কাছে শিখেছে বা আমার ছাত্র। তো আমি বললাম তো আমার চিরকে বলে, হ্যাঁ তো শান্তিদা এরকম গল্প করছিল তোর এই ব্যাপারটা এগোছে, বুঝতে আমি চির আজকে একলব্য করলো। তখনই আমাকে মাসিমা ডেকে বাপিদা বলছে, দেখ না মন্টুকে একলব্য করা যায় কিনা। হ্যাঁ, তখন আমাকে না চির, দেখ তুই একলব্য কর। তারপর চির একলব্য করলো, তারপরে আমি করলাম না চির ওখান থেকে চির মানে। এবং ওকে চিরর একটা আমি গল্পটা বলি, সেটা অনেকে জানে না হয়তো, যেহেতু আমার ছাত্র বলে সুকান্ত, তরিৎ, অর্ক, এরা মানে এদের মতো ছাত্র মানে আমার চোখে, মানে এর মানে চির, সুকান্ত, তরিৎ এবং অর্ক, এরা হচ্ছে পায়োনিয়ার, মানে এরা হচ্ছে একটা পায়োনিয়ার ডান্সার। হ্যাঁ হ্যাঁ, এরা পরবর্তীকালে বিশাল, মানে এরা যা নাচ করছে বিভিন্ন ক্লাসিক্যালে, অর্ক, তারপরে সুকান্ত, তরিৎ ক্রিয়েটিভ সব করছে। চির আছে, চির ক্লাসিক্যাল অনেক শিখেছে। অরিন্দম আছে, দেবরাজ, এরপর অরিন্দম আমার স্টুডেন্ট আছে, দেবরাজ আছে, এরা সব তৈরি হচ্ছে। এবার কি হচ্ছে, এবং একটা ছোট্ট গল্প বলছি, যে আমাকে চির বলছে যে বন্ধুরা তোমাকে একটু যেতে হবে, মাসিমা ডেকে পাঠিয়েছে আমাদের বিড়লা সভাঘরে প্রোগ্রাম, রবিশঙ্কর তোমাকে, না ওটা বলেনি রবিশঙ্করের কথা। আমি কেন রে, বলছি তুমি চলো না, আমি পরে বলবো। আমি গেলাম, তখন রবিশঙ্কর জিজ্ঞেস করছে, দাদা বৌদি এই ছেলেটি কার ছাত্র? তখন অমর সঙ্গে বলছে যে আমি তোকে এখন বলবো না। তা আমাকে ডেকে পাঠিয়েছে, আমি গেলাম, তা আমাকে অমর সঙ্গে বলছে যে রবি এদিকে আয়, এই যে মন্টু দেবনাথ, এই চির আমার কাছে ক্লাস করেছে, রাঘবনের কাছে চির স্টাইলটা না এই মন্টু স্টাইলের মতো নাচ, ও নাচ করে বলছে মন্টুর মতো নাচ করছে। বলছি মন্টু তো আনন্দ, মন্টুকে তো চিনি। হ্যাঁ, আমি এইভাবে এটা মানে অমলাশঙ্কর এইভাবে করতো। তা এইভাবে আমার অমলাশঙ্কর পরিচয় করেছে আমাকে, যেরকম এটা আমার এই চির একটা, তারপরে একলব্য করলো, বিদেশে গেল, বিশাল নাম করলো, এবং ভালো বিশেষ করে করেছে। এবং নাচের জগতে আমরা চারজনই পরবর্তীকালে এরা পায়োনিয়ার ডান্সার। তো এরকম ডান্সার এই যেটা তৈরি হয়েছে, এই ডান্সার কিন্তু এখন আর পাওয়া যাবে। এরা যে অধ্যবসায় করতো, আছে মানে চিররঞ্জন দাস, সুকান্ত, অর্ক, তরিৎ। দাদা এই জায়গা থেকে যদি আমি যদি দাদা আপনার কাছে যদি মানে প্রশ্ন করতে চাই দাদা, আমার জানার আগ্রহে, যে আপনার হাতে দাদা এই যে শ্রদ্ধ সুকান্ত দা, শ্রদ্ধ তরিৎ দা, শ্রদ্ধ চিররঞ্জন দা সহ অনেকে তৈরি হয়েছেন, তারা ভারতবর্ষ সহ বাহিরেও সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। দাদা এই যে বললেন যে এখন এইভাবে ছেলে মেয়ে তৈরি হচ্ছে না, দাদা এই তৈরি না হওয়াটার মূল কারণটি আপনি কি বলে দেখছেন দাদা? একদম সংক্ষেপে, আমার হাতে আর কয়েকটা মিনিট সময় আছে দাদা, যেহেতু আমরা শেষে আপনার পরিবেশনায় রবীন্দ্রনাথের চোখে বুদ্ধদেব এই ছোট্ট একটু অংশ আমি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, একদম ছোট্ট করে দাদা যদি একটু শেয়ার করতেন, কেন তৈরি হচ্ছে না যে এই প্রজন্মের ছেলে মেয়ে, আমরা কেন তৈরি হচ্ছে না এরকম সত্যিকারের নৃত্যশিল্পী? বলছি এদের মধ্যে বিশাল ডেডিকেশন। এরা না ডান্স, আগে কিন্তু এরা কি করতো, এরা ডান্সটাকে এরা যেভাবে ভালোবাসতো প্রাণ দিয়ে, মানে চারজন, সুকান্ত, চির, তরিৎ, অর্ক মানে এরা জান প্রাণ, নাচটা প্রাণ ছিল। এখন কি হচ্ছে মানুষ না অল্প শিখে টিচারই করছে। আরে শিখবে তো, একটা মানুষের শিখতে লাগে প্রায় 15 বছর 20 বছর। আসলে শিক্ষার যে ইচ্ছাটা, এটা কিন্তু আছে, নিশ্চয় খুঁজে পাওয়া যাবে, কিন্তু কম দেখা যাবে। এদের যে ডেডিকেশন মানে ভাবা যাবে না। এরা খাওয়া দাওয়া ভুলে যায়, এরা নাচ করতে গেলে খাওয়া দাওয়া সব হয়ে যায়, এরা পাগল ম্যাড। আমাদের রামকৃষ্ণের মতো, রামকৃষ্ণ মা 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 বলে পাগল হলে হবে না, এরা এভরিবডি। এই যে নাচ নিয়ে পাগলামিটা, এই ব্যাপারটা না এখনকার ছেলেমেয়েরা হচ্ছে, কিন্তু এরা
চেষ্টাটা এদের মধ্যে সেই জিলটা পাওয়া যাচ্ছে না, ডিউ টু ওরা অল্প শিখিয়ে টিচারই, অল্প শিখিয়ে প্রোগ্রাম, অল্প শিখিয়ে পারফর্ম করতে যাচ্ছে, যার জন্য অত হচ্ছে না। হবে নিশ্চয়ই, কিন্তু যে কথাগুলো আমি বললাম এইগুলো কিন্তু যদি ধৈর্য ধরে করতে পারে, ভীষণ পেশেন্ট দরকার। বিশ্বাস করুন, শিল্পী সবাই হয় না, প্রচন্ড ধৈর্য দরকার, পাগলের মতো। আমি আমি ধৈর্য না ধরে পাবো না তো। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য। হবে নিশ্চয়, আমরা চেষ্টা করলে হবে। আমি এদের যে ডেডিকেশন দেখেছি ভাবা যাবে না। এদের সম্বন্ধে বলতে গেলে আরো তোমার প্রায় 20টা এপিসোড, 25টা এপিসোড লেগে যাবে। 25টা এপিসোড লেগে যাবে। সুকান্ত চিরম বদল 25টা এপিসোড, আর কি সাংঘাতিক এদের বায়োগ্রাফি যা আছে না একটা, অনেকে জানি না। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য। এই প্রজন্মের হবে, কিন্তু এরা যদি করে হবে, কেন হবে, হচ্ছে, কিন্তু করতে হবে। আশা করি এটা চেষ্টা করলে এরা পারবে। কেন তো দেখা যাচ্ছে না, এদের ডেডিকেশন আমরা দেখি চোখ দিয়ে, তো দেখা যাক কি হয়, হবে নিশ্চয়ই, আশা করছি হবে। ধন্যবাদ দাদা, অবশ্যই হবে দাদা। দাদা সেক্ষেত্রে দাদা আমাদের মধ্যেও কি দাদা, আমরা যারা এই প্রজন্ম আছি আমাদের মধ্যে মনে হয় এক ধরনের অস্থিরতা কাজ করছে। কত সহজে শর্টকাটে নৃত্যশিল্পী হওয়া যায়, কত সহজেই শর্টকাটে নৃত্য পরিচালক হওয়া যায়, যে আমরা সহসায় মনে হয় দাদা যে নৃত্য শিক্ষক, নৃত্য পরিচালক হবার চেষ্টা করছি। দাদা আমার যেটা মনে হয় দাদা, যে আমরা কি এই যে এই শিক্ষাটা একটি গুরুমুখী শিক্ষা, যে আপনি শুরু থেকে যেভাবে বলেছেন যে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখেই কাজটি করা উচিত। দাদা আমাদের মধ্যে এটি মনে হয় এখন অনেক অংশে অভাব বোধ করছে, যে আমরা আজকে এই গুরুর কাছে কাজ করছি, কালকে আরেকজন গুরুর কাছে যাচ্ছি, যে মনে হচ্ছে যে আমরা ডে বা ডে গুরুকে চেঞ্জ করছি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন দাদা? এটি কি সত্যি আমাদের জন্য দাদা সুফল বয়ে আনবে, নাকি আমরা আরো অনেক পেছন দিকে পড়ে যাব, যে আজকে এই গুরু কালকে ওই গুরু? দাদা কিভাবে দেখেন বিষয়টি? না, শোনো, আমি কিছু আছে হয়তো তাদের খুঁজে পাওয়া যাবে, এখনো ভালো ডান্সার আছে যারা হয়তো ভালো গুরু। সবচেয়ে হচ্ছে ভালো গুরু পাওয়া, ভাই গুরু ভালো পেতে হবে। গুরু ভালো পাওয়া ভাগ্যে দরকার। প্রকৃত গুরু পেতে হবে নিশ্চয়। অনেক ভালো ভালো ডান্সাররা আছে যারা তো ভালো গুরু পাচ্ছে না, বা তার চেষ্টা করছে, আমরা খুঁজে পাচ্ছি না। আবার অনেকে আছে এরা অল্পেতে এরা ধৈর্য কম, বাদ ভেঙে যাচ্ছে। বুঝতে পারছো? এটা হবে, খোঁজ করলে হবে, আস্তে আস্তে হবে, কিন্তু এটা আছে, খুঁজে নিতে হবে। গুরু কিন্তু মেন, গুরু ভালো পেতে হবে। গুরু ভাগ্য সবার জোটে না, না গুরু ভাগ্যটা আছে। ধন্যবাদ দাদা। সুপ্রিয় সুধী, দীর্ঘক্ষণ আপনারা আমাদের সঙ্গে আছেন। আমাদের ওপার বাংলার বরেণ্য নৃত্যগুরু, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, শ্রদ্ধেয় ও নৃত্যগুরু মন্টুদেব নাথ দাদার কাছ থেকে আপনারা না জানা অনেক কথা শুনছেন। আর কয়েকটা মিনিট আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি আগামীকাল ঠিক রাত 9টায় নটরাজ ও আমরা কজন শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে দেশ বরেণ্য 21শে পদকপ্রাপ্ত নৃত্য সারথী শ্রদ্ধেয় লাইলা হাসানের পরিচালনায় প্রয়াত নৃত্যগুরুদের নিয়ে বিশেষ আয়োজন রয়েছে নয়নে নয়নে, অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার এবং রবিবার। অবশ্যই আপনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের আয়োজনকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই 2 দিন থাকবেন। দাদা একদম আয়োজনের শেষের দিকে আমরা এত প্রশ্ন ছিল আপনার কাছে, আসলে কম সময়ে আমরা ওইভাবে সম্পন্ন করতে আমরা পারলাম না দাদা। হয়তো বা আরেকদিন আপনার সঙ্গে বসে আপনার জীবনের আরো কিছু কথা আমরা শুনবো। দাদা আপনার নৃত্য জীবনে আপনি অসংখ্য নৃত্যনাট্য, খণ্ড নৃত্য পরিচালনা করেছেন, অনেক নৃত্যনাট্যে অনেক চরিত্র আপনি মানে অনেক চরিত্রের সঙ্গে আপনি মিশে কাজ করেছেন। তার মধ্যে দাদা আমরা যদি বলি জন হেনরির, রানার, কোটাল ও আফ্রিকা বলতে আমরা একটি কথাই যেটি শুনি সেটি হলো মন্টু দেবনাথ। এই বিষয়টি দাদা একদম সংক্ষেপে দাদা, একদম ছোট্ট করে কিভাবে বলবেন দাদা? প্রথম যেটা বলি, যেটা কোটালের গল্পটা করি। কোটাল এটা হয় কলামুদরে, সব মেয়ে হয়, আমি কোটাল হয়। তা এই শ্যামা নৃত্য নাট্য, শ্যামা নৃত্য তখন কম্পোজ করতেন গৌরীপদ মজুমদার বলে আছে কোরিওগ্রাফার, উনি এটা ডিরেকশন করতেন। তা আমাকে উনি কোটালের ওটা করতেন। আমাকে বলছে, দেখ মন্টু, কোটালটা তোর মতো কর, তোর নিজের কম্পোজিশন কর, তুই যেমন ভাবে করবি। আমার গুরুজি
তখন আমি মিশনে ছিলাম, তখন আমি ছোট্ট ক্লাস 5-6-এ পড়ি, 5-6-7 হবে। আমাদের গুরুজি শ্যামাহত গুরুজি কোটালের নাচটা একজন মেয়েকে তোলাচ্ছিল। গুরুজি কোটালের নাচ তোলাচ্ছে, একটা মেয়েকে তোলাচ্ছে, আমি স্পেল বাউন্ড, মানে কোটাল কিভাবে করাচ্ছে গুরুজি ফুল, একটা ছেলে নাচ করছে কোটালে, আমি নাচটার দিকে স্পেল বাউন্ড। ওই নাচটা আমার কাছে না আবছা 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 বলেছিল, এবং কোটালের আবছাটা বলি, তাহলে আমি কোটালের নাচটা আমি ওটা মোটামুটি গুরুজিকে ওইটা দেখে দেখে আমি যা মনে আছে আমি গুরুজিকে আমি আমি পাগল তো না, গুরুজি স্মরণে স্বপনের আমি গুরুজির ডাক্তার দেখে আমি কোটালের রোলটা আমি তখন করা শুরু করি। এবং কোটালটা করবার আগে আমি আমাদের ডিরেক্টরকে বললাম যে আমি কোটালটা করবার আগে আমাকে 6টা প্রোগ্রাম, আমি আধা ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব যাতে না করে। আর যিনি বাজাতেন, তবলা বাজাতেন, উনি ডান্স আমার বিখ্যাত তবলা, শঙ্কর দা বলেন না, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতার বিখ্যাত বাজি। শঙ্করদা ধামার তালের উপর একটা তাল ছিল, ধা ধা দেন দা কিদাতে, এই যে বোলটা এর সাথে একটা ছিল তেহাইটা, আমি পুরো কটা আবর্তন হবে তেহাইটা আমাকে বাজাবে, আমি শুনলাম। শোনার পরে আমি গেলাম, আমি যখন কোটালের ড্রেসটা পরলাম, আমি পুরো আমি মন্দিরটা ভুলে গেলাম, আমি ধ্যানস্থ হলাম, মানে পদ্মাসনে বসে গুরুর নাম করলাম, পুরো ধ্যানে বসলাম, প্রাণায়াম করলাম, আমি আমাকে হারিয়ে ফেললাম রূপ, আমি কোটালের চৈত্রটা কি গিয়ে আমি মঞ্চে নামলাম। এর আগে ঘটনা হচ্ছে, আমি যে মেয়েটি উত্তীয় করবে তার মাকে বলেছিলাম আপনার মেয়েকে আমি আজকে হত্যা করবো, খুন করবো। বলছি কি করে হবে, তো ডান্ডার মধ্যে আছে, আমি করবো। যদি আপনি মঞ্চ থেকে ছুটে চলে আসেন কাঁদতে কাঁদতে, তাহলে ভাববো আমার কোটালটা সাকসেসফুল, আমি আজকে মেয়েকে আপনাকে মারবোই আজকে। বলছে হতেই পারে না। আমি কোটালটা শুরু করলাম, এবং যখন ডান্স ড্রামাটা হয়ে গেল, এই প্রোগ্রামটা দেখতে গিয়েছিল চিররঞ্জন দাস, ও প্রেজেন্ট ছিল প্রোগ্রামটা দেখার জন্য, ও দেখতে গিয়েছিল, ও ছিল, আমি আজকে আসাতে আমি বুঝতে পারলাম ও ছিল প্রোগ্রাম দেখে। বিশ্বাস করবে না, আমি যখন হলে গেলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, প্রচুর লোক চিৎকার দিয়ে উঠেছে, হলের মা ছুটে গেছে গ্রিন রুমে, মেয়ে মারা গেল কিনা, বিপদ আমাকে থানা নিয়েছে তো আমাকে। যে শোটটা ছিল সাংঘাতিক ধারালো শোট, অরিজিনাল শোট, মানে সাংঘাতিক, সেই শোটটা তোকে মেরেছিলাম, ওটা আমি মাপাটা যে ফোর্সটা কি হয়, ওকে আমি মারবো যে একটা বডি ভাইব্রেশন, একটা তেহাইটা, পুরো বডি এক্সপ্রেশন, ভাইব্রেশন, অ্যাঙ্গেলি মা প্রত্যেকটা এক কাঠায় গিয়ে বেঁধেছিল, ছুটে গেছে, এবং মেয়েকে দেখছে, মেয়ে মরেনি, মানে বেঁচে আছে। এবং বিশ্বাস করবে না, হল থেকে একটা লোকও যায়নি, চির প্রেজেন্ট। আমার দিদি গেছিল, হল প্যাকটা, ওই কোটাল আমি আর করতে পারিনি, ওটা আমার জীবনের প্রথম, আমি ওই কোটাল আর আমার জীবনে আসে, বুঝলে তো। ওটা যে আমি জানি না যে গড গিফট, ঈশ্বর মনে ভর করে আমি গ্রুপ ধ্যানে আমি কি করে করলাম, আমার জন্য পাওয়ার থাকে, নাচের মধ্যে পাওয়ার গ্রো হয়, এই পাওয়ারটা তাই ঈশ্বর। বিশ্বাস করো, ওই যে কোটালটা আমি অদ্ভুত, যারা হল কেঁপে গেছিল, একটা লোক যায়নি, ওই কোটাল কিন্তু আমি আর করতে পারলাম না, আর আসেনি। এটা একটা স্মরণীয় ঘটনা, এটা সারা কলকাতার মধ্যে প্রমাণ। চিররঞ্জন দাস গেছে, ওকে থাকলে ওকে জিজ্ঞাসা করতাম যে ও এই প্রোগ্রামটাকে মানে দেখেছিল কোটাল। আর জন হেনরিটা হচ্ছে ছোট্ট, জন হেনরি হেমাঙ্গ বিশ্বাসের লেখা, এবং হেমাঙ্গ বিশ্বাস সুর দেওয়া। একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি সংক্ষেপে বলি, একটা প্রোগ্রামে গেলাম, একটা গেট টুগেদারে, তো আমি নেমন্তন্ন ছিলাম, হেমাঙ্গ বিশ্বাস ছিল আর আমাদের কলকাতাতে। তা হেমাঙ্গদার সাথে আমার পরিচয় হয়ে থাকে, বলছি হেমাঙ্গদা এই যে মোটামুটি নাচ, আমার চেয়ারটা দেখে বলছি যে তুমি একটা কাজ করো, যে আমার পকেটে একটা ক্যাসেট ছিল, হেমাঙ্গ বিশ্বাসের ক্যাসেট, এর মধ্যে জন হেনরি আছে, তুমি জন হেনরিটা করো তো, করে আমাকে দেখা। আমি তো আমি জন হেনরি করবো, বলছি হ্যাঁ তুমি করবে, আমি তোমাকে জন হেনরিটা লাগে। আমি ক্যাসেটটা নিলাম, নিয়ে আমাকে প্রায় 2 মাস ভাবতে হলো, তারপরে আমি জন হেনরিটা করলাম। যখন জন হেনরিটা রেডিও, তখন হেমাঙ্গ বিশ্বাস মারা গেলেন, দেখাতে পারলাম না, এবং মারা গেলেন। এবার জন হেনরি বহু জায়গায় করেছি, এমন করেছি, জন হেনরির মধ্যে মানে জনের মধ্যে একটা জায়গা আছে, হৃৎপিণ্ডটা স্তব্ধ, ভেরি ডিফিকাল্ট,
ওটার ভাইব্রেশন এক্সপ্রেশন আছে। এই জনেরই বহু জায়গায় করেছে। তারপরে রানার হচ্ছে ঘটনা, একটা জায়গায় শম্ভুদা রান্না করতে যাবে, আমাদের বিখ্যাত শম্ভু ভট্টাচার্য রান্নার করার কথা। শম্ভুদা কোনো কারণে যেতে পারেনি। ওখানে ওই একই ক্লাবে যেখানে দেবঙ্গ যেত, সেই ক্লাবে একটা ছেলে বলছে যে মুক্তা তুমি রান্নাটা করো, রান্নাটা তুমি করবে, শম্ভুদা যেতে পারছে না। তো আমি বললাম ঠিক আছে, রান্নাটা আমি করবো সামনাতে। আমি কি করি, তবে রান্নাটাকে খুব ভালো করে আগে না গল্পটা পড়তে হয়, আর পুরো রান্নার গল্পটা পড়লাম। আমি রানার মানে গ্রামের ডাক খড়কারা জঙ্গল, জঙ্গলের মধ্যে অন্ধকার, হাতে লণ্ঠন, আলো নেই, সে রানার দৌড়চ্ছে, ভয় পাচ্ছে, কি শিশিজন। আমি তখন ভাবছি আমি জঙ্গলের মধ্যে আছি, আমি অন স্টেজে নেই। ওই ফিলিংটার মধ্যে ব্লক করলাম, আমি ছুটলাম, ভোর হওয়ার আগে আমার পৌঁছতে হবে, ডাকাতের ভয়, এই ছুট করে এই ভাবধারা করতে করতে আমি রান্নাটা আমার এমন বিখ্যাত হয়ে গেল। এমন কোন জায়গায় রান্নাকে আমাকে দুবার করতে হয়েছিল, আমাকে রেখে রানার গেলে সেই রান্না আমার দুবার করতে হবে। এরপর হচ্ছে আফ্রিকাটা। আফ্রিকাটা হচ্ছে আমাদের এখানে বাহ্যিক শিল্পীর সংস্থা তৈরি হয়, যেখানে আমাদের চন্দ্রমল্লী ব্যানার্জি এখানে উনি তৈরি করেন, সেক্রেটারি ছিলেন। তা আফ্রিকাটা হবে তখন আমার অল্প বয়স, উনি আবৃত্তি করবেন, আমি আবৃত্তি করে নাচ করবো, আবৃত্তি করে নাচ করবো। আফ্রিকাটা ভেরি ডিফিকাল্ট। তো কি হবে, আফ্রিকাটা আমি যত আসো তো প্রথমে উনি বললেন, ওনার ভয়েস প্ল্যান আমার পড়া না, কি হবে, আমি দাদা এটাকে এইভাবে করো, এভাবে মোটু এভাবে কর। দুজন মিলেমিশে দুটো বলা কথার সাথে দুটো একসাথে মিলে আমরা করেছিলাম। সেই আফ্রিকাটা এখনো পর্যন্ত দেখা হলে আজ থেকে অনেক বছর আগে, সেই আফ্রিকাটা আজও কেউ ভুলতে পারেনি। এই আফ্রিকাটা বহু নাম করা শিল্পী দেখেছিলেন, হ্যাঁ, সেই আফ্রিকা আজও ভুলতে পারেনি। সেই রামদা আছেন, রামদা তিনি আফ্রিকার কথা আমাকে বলেছেন সেখানে। আরো গল্প আছে, সেই নকশিকাঁথা মাঠের গল্পটা পরে বলবো। এই নকশিকাঁথা মাঠ কলকাতায় বাংলাদেশে হয়, কলকাতায় একজন করেন পিনাকি রায়। পিনাকি রায় নকশিকাঁথা মাঠ করে, প্রথম হিরো করে রামদা, দ্বিতীয় হিরো করে আমি। আমাকে পরীক্ষা নেওয়া হয়, আমার সাথে আমি খুব ভালো লাঠি চালাতে পারি, আমি খুব ভালো বাঁশি বাজাই, সত্যি আমার মাথায় ঝাঁকটা চুল ছিল। তাই নকশিকাঁথা মাঠে রূপাইয়ের সাথে আমার ক্যারেক্টার মিলে গেছিল, আমি লাঠিতে ঢিল ঠেকাতে পারি, আমি লাঠি শিখেছি। নকশিকাঁথা মাঠ আমাদের কলকাতার মধ্যে, রামদার পরে আমার স্থান। নকশিকাঁথা মাঠ বাংলাদেশে জেসিমুদ্দিন থেকে এনেছেন আমাদের এখানকার পিনাকি রায় করেছিল। এটা পরে গল্পটা আসবে, তো আমি আজকে দাদা আসলে আমাদের হাতে সময় খুবই কম দাদা, যার খুব ভালো লাগছিল আপনার কথাগুলো শুনতে দাদা। দাদা এই যে প্রতিটি চরিত্র দাদা, একদম জন হেনরি থেকে শুরু করে নকশিকাঁথা রূপাই পর্যন্ত, যে আপনি মানে আপনার প্রতিটা কাজে নিজের মনোনিবেশ ভাবেই কাজ করেছেন, নিজেকে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন সব চরিত্রগুলো। দাদা এই যে নকশিকাঁথার মাঠ, যে আপনি লাঠি খেলার কথা বললেন, বাঁশি বাজানোর কথা বললেন, আসলে আপনার আপনার রক্ত তো মিশে আছে আমাদের বাংলার মাঠে, আমাদের বাংলার মাঠে। আমার যদি ভুল না হয় দাদা, যে আপনার জন্ম হয়েছে আমাদের এই বাংলার কুষ্টিয়া জেলায়, যদি ভুল না হয় দাদা আমার। ঠিক। ধন্যবাদ দাদা। সুপ্রিয় সুধী, আপনারা শুনলেন দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা 43 মিনিট আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের ভালোবাসায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি আমাদের এই আমরাগদন শিল্পগোষ্ঠীর বিশেষ আয়োজন আমার ভুবনের শিল্পাঙ্গন। দাদা আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনার প্রতিটি কথাই একটি কথাই উচ্চারিত বারবার হয়েছে, যে আমাদের জন্য প্র্যাকটিস 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 এবং নাচের প্রতি মনোনিবেশ হওয়া, নাচকে ভালোবাসা, শিল্পীকে আধ্যাত্মিক হতে হবে এবং নাচকে অন্তর থেকে করতে হবে, নাচকে ভালোবাসতে হবে, তবে একজন শিল্পী তার নৃত্যে পরিপূর্ণতা পাবে। আপনি অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের শ্রদ্ধেয় বৌদির প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি, যেভাবে শুরু থেকে আপনার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা বৌদিরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন দাদা। আমরা আপনার শেষ পরিবেশনা দিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি আমরা। এবং সুপ্রিয় সুধী, আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, আগামীকাল ঠিক রাত 9টায় নটরাজ ও আমরাগদন শিল্পগোষ্ঠীর যৌথ আয়োজন, প্রয়াত নৃত্যগুরুদের নিয়ে বিশেষ আয়োজন রয়েছে, নয়ন অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখবেন। এই কামনায় আজকে আমি আমাদের শ্রদ্ধেয় দর্শকদের বার্তা আমি পড়তে পারলাম না,
অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টুদেব দাদার কথা আমরা শুনেছি। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাদা চলুন আমরা আপনার শেষ পরিবেশনা, আপনার রবীন্দ্রনাথের চোখে বুদ্ধদেব, সেখান থেকে ছোট্ট একটু অংশ দেখে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করি। সুপ্রসূতি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমরা দাদার নাচ দেখে আমাদের আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সে এক অনুপম বৈশাখ, যে বৈশাখের শুক্ল চাঁদ প্রত্যক্ষ করেছিল উরুবেলা বট গাছের ছায়ায় ধ্যানমগ্ন সিদ্ধার্থের বোধিলাভ। বিশ্ব মানবের মধ্যে প্রেম ও মৈত্রীর বিস্তারেই যে ত্যাগের পরম সার্থকতা এবং ত্যাগের দ্বারাই মানুষের সার্বিক প্রসার ঘটে, বুদ্ধের এই দর্শনকে রবীন্দ্রনাথ আশ্রয় দিয়েছিলেন নিজের মধ্যেও। কবির কথায়, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। শুধু আপনারা দেখলেন আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু মন্টুদেব নাথ স্যারের পরিচালনায় পরিবেশনিত নৃত্য। আমরা একদম আয়োজনের শেষের দিকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদেরকে যে আপনারা আছেন বিধায় যে আমরা আমাদের আয়োজনটি সম্পন্ন করতে পারছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। দাদা সবাই আপনিও ভালো থাকবেন। আমি, তুমি ভালো থেকে সবাই ভালো থাকবেন। সবাইকে আমার তরফ থেকে নমস্কার। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সুপ্রসূতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।